আচ্ছা উজির, আমার অধীনস্থ যেসব রাজ্য আছে তাদের রাজাদের খবর কি? 2-4 জন হয়তো একটু অসুবিধের মধ্যে আছে, কিন্তু আমার কাছে যেটুকু খবর আছে তাতে খাম্বাজ রাজা আর কৃষ্ণচন্দ্র তো দিব্য আছে। দিব্য আছে মানে? মানে খাচ্ছে দাচ্ছে আমোদে আহ্লাদে ফুর্তিতে ভালোই আছে। তো এত ফুর্তি আসে কি করে? কেন আসবে না জাহাপানা? 2 রাজ্যেই তো যথেষ্ট ভালো ফসল হয়েছে। হ্যাঁ মানছি, তারা দুজনেই এবার আগে ভাগেই আপনার খাজনার টাকা মিটিয়ে দিয়েছে, তবুও খাজনা মিটিয়ে তাদের হাতে যা আছে তা দিয়েই চলছে। দুজনকেই এমন জব্দ করতে হবে যে কেরিয়ার কুল পাবে না। এটা একেবারে আমার মনের কথা বলেছেন জাহাপানা, কিন্তু কিছু একটা করুন জাহাপানা, ওদের ওই বারবারন তো আমার সহ্য হচ্ছে না। তা ওদের জব্দ করার বুদ্ধিটা কি তুমি দেবে নাকি আমাকেই মাথা খেলিয়ে বার করতে হবে? না 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 না, ছি 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 ছি, আপনি আবার কষ্ট করে মাথা খেলাবেন কেন হুজুর? আমি আছি কি করতে। ঠিক আছে, আজকের দিনটা সময় দিলাম, ভেবে বের করো বুদ্ধি। এই কি গো বুড়ো, বলি মুড়ি মাখাটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে গিন্নি, খুব ভালো। আহা, কতদিন বাদে যে এমন মুড়ি মাখা খাওয়ালে। এই শোনো না, বলছি কি মহারাজের কাছ থেকে কটা দিন ছুটি নাও না গো। কেন খামোখা ছুটি নিতে যাবো কেন? এই চলো না কটা দিন বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে থেকে ঘুরে আসবে? আরে তার জন্য আবার ছুটি নিতে হবে কেন? চলো এখনই চলো। কোথায়? চলো না, দুজনে মিলে হাত ধরাধরি করে বাড়ির বাইরে গিয়ে একটা চক্কর মেরে আসি, ব্যাস ঘোরা হয়ে যাবে। আমার সঙ্গে রসিকতা হচ্ছে তাই না? আরে এই দেখো, রসিকতা আবার করলাম কোথায়? তুমি বাইরে থেকে একটু ঘুরে আসতে বললে, তাই তো আমি তার উপায় বলে দিলাম। এই দেখো বুড়ো, কথার জালে তুমি রাজ্যের লোককে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে ভোলানো অত সহজ নয়। হ্যাঁ, এই বলে দিলাম। এই দেখো, সামান্য রসিকতায় কেমন রেগে গেল। রাগলে তো আবার সাক্ষাৎ রণচণ্ডী। এই গিন্নি, আরে শোনো শোনো, তোমার কোনো কথা শুনবো না আমি। যেদিন আমাকে তীর্থে ঘুরিয়ে আনবার জন্য মহারাজের কাছ থেকে ছুটি নেবে, ওই সেই দিন আমাকে গিন্নি বলে ডাকবে। হ্যাঁ, তীর্থে যাবে তা সেটা তো স্পষ্ট করে বললেই হয়, তা না বাইরে থেকে একটু ঘুরে আসি বলা কেন বাপু? এই বাইরে থেকে একটু ঘুরে আসি এ কথা মোটেই বলিনি। আমি বলেছিলাম ওই কটা দিন বাইরে থেকে একটু ঘুরে আসি। ও বলেছিলে বুঝি, তাহলে পুরোটা শুনতে পাইনি। তাহলে এবার খোলসা করে বলো, কবে তীর্থে নিয়ে যাবে আমায়? দেখো, বিয়ের পর থেকে 10 বছর অবধি মেয়েদের কাছে সব থেকে বড় তীর্থ হলো বাপের বাড়ি, আর বাপ মা গত হলে মেয়েদের কাছে সব থেকে বড় তীর্থ হচ্ছে শ্বশুর বাড়ি। তা এমন পবিত্র তীর্থক্ষেত্র থাকতে কষ্ট করে আর অন্য তীর্থে যাবে কেন গিন্নি? আবার কথার জাল বুনছো? এই দেখো, তীর্থে না নিয়ে গেলে আমি কিন্তু অনর্থ করে ছাড়বো, এই বলে দিলাম। হ্যাঁ না, পাগলি খেপেছে দেখছি। যাই, আজ একবার মহারাজকে বলে দেখি। সেলাম জাহাপানা। ওসব সেলাম টেলাম পরে হবে, আগে বলো ভেবে কিছু বের করতে পারলে কিনা? পারবো না মানে? কাল সারা রাত ভেবে ভেবে একটা মোক্ষম ফন্দি বার করেছি। আচ্ছা বলো শুনি। সাবাস সাবাস, বহুত খুব এমন জব্বর মতলব বের করেছো। দেখবেন দেখবেন ওদের ভিটে মাটি চারটি হয়ে গেছে। তাহলে আর এক মুহূর্ত দেরি নয়, এক্ষুনি ওদের ডেকে পাঠাও। তবে প্রথমে ডাকবে কৃষ্ণনগরকে, তারপর খাম্বাজকে, ঠিক আছে? তাই হবে খোদাবান, আমি সব ব্যবস্থা করে ফেলছি। আপনার কাছে একটা আর্জি ছিল মহারাজ। বলো কি আর্জি? গোপালের তো একটা মাত্রই আর্জি মহারাজ, ছুতোয় নাতায় কাঁদুনি গিয়ে আপনার কাছ থেকে কিছু টাকা চাওয়া। একটা কথা আছে জানেন তো মন্ত্রী মশাই, যার নজর যেমন সে দেখেও তেমন। শকুন যেমন চোখের সামনে সব সময় ভাগাড় দেখে, আপনিও তেমনি সারাক্ষণ দেখেন টাকা।
খবরদার গোপাল, তোমার এত সাহস যে তুমি আমাকে শকুন বলো? এই দেখো, আপনাকে আবার শকুন বললাম কখন? শুধু আপনার নজরের সঙ্গে শকুনের নজরের তুলনা করলাম মাত্র। বাবা, গোপালের বুকের কি পাটা! মন্ত্রীমশাইকে বলে শকুন। গোপাল একেবারে জাতা। আচ্ছা, তোমরা কি থামবে নাকি সারাক্ষণ ক্যাচর ম্যাচর করে যাবে? বলো গোপাল, বলো কি তোমার আর্জি? আগে আমি কটা দিন ছুটি চাই মহারাজ। কেন? আগে আপনার বৌমাকে নিয়ে কটা দিন একটু তীর্থ করতে যাব। এ তো খুব ভালো কথা। তা নাও না ছুটি, বারণ করছে কি? সঙ্গে নিয়ে যায়া, গোপাল যাবে গয়া। ঠিক বলেছে সভাকবি, কারণ গয়ায় গিয়ে অনেকের পিণ্ডি চটকাতে হবে তো। দেখেছেন মহারাজ, গোপাল আবার আমায় কিরকম টিপ্পনি কাটলো। হ্যাঁ, গোপাল আবার তোমার টিপ্পনি কাটলো কখন? ওই যে মহারাজ, বাংলায় একটা কথা আছে না, কথা পড়লো হাটের মাঝে, যার কথা তার বুকে বাজে। তা বলো দূত, কি খবর? মানে নবাব বাহাদুর ভালো আছেন তো? হ্যাঁ মহারাজ, তিনি কুশলেই আছেন, আর আপনাকে এই পত্র পাঠিয়েছেন। মন্ত্রী, পড়ো তো। কৃষ্ণচন্দ্র, তোমার মন্ত্রীকে একদিনের জন্যে মুর্শিদাবাদ পাঠাতে হবে। আমার আদেশ, আগামীকালই সে যেন মুর্শিদাবাদে চলে আসে। আমি তাহলে আসি মহারাজ, আমার আর দাঁড়াবার সময় নেই। মহারাজ, এটা কি হলো? নবাব বাহাদুর হঠাৎ আমায় একলা ডেকে পাঠালেন কেন? সে আমি কি করে বলবো, কারণ তুমিও যেখানে আমিও সেখানে। মন্ত্রীমশাই দেবেন রওয়ানা, সেখানে জুটবে রাজকীয় খানা। আবার উল্টোটাও হতে পারে। কিরকম কিরকম? আমি গয়ায় গিয়ে যেটা করব ভাবছিলাম, মুর্শিদাবাদে ডেকে নিয়ে গিয়ে নবাব হয়তো সেই কাজটাই করে দেবেন। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল আমায় কিরকম ভয় দেখাচ্ছে। আরে আমার কথায় ভয় পাওয়া কি আর আপনাকে মানায়? যান যান যান, বুক ঠুকে বেরিয়ে পড়ুন। হ্যাঁ মন্ত্রী, কাল ভোর ভোরই বেরিয়ে পড়ো। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ হ্যাঁ, এসো এসো এসো, বলো কি বলতে এসেছো? বলছিলাম কি, নবাব বাহাদুরের এই হুট বলে মন্ত্রী মশাইকে ডেকে পাঠানো আমি কিন্তু খুব একটা ভালো মনে নিচ্ছি না মহারাজ। এই কথা বলছো কেন গোপাল? আমার মনে হয় মহারাজ, মন্ত্রী মশাইকে হয় লোভ নয় ভয় দেখিয়ে নবাব বাহাদুর হয়তো আমাদের রাজ্যের কোনো গোপন কথা জেনে নিতে পারেন। একেবারে ঠিক বলেছো গোপাল। তাই আমি বলছি কি, একজন গুপ্তচরকে গোপনে মন্ত্রী মশাইকে অনুসরণ করার জন্য লাগিয়ে দিন। সে অন্তত আমাদের ভালো মন্দ খবরাখবর দিতে পারবে। ঠিক বলেছো গোপাল, আমি তাই করছি। মন্ত্রীর পেছনে একজন গুপ্তচর লাগিয়ে দিচ্ছি। গোপাল, মহারাজের মুখে শুনলাম তুমি নাকি বউকে নিয়ে তীর্থ করতে যাচ্ছ। সেরকমই তো ইচ্ছে আছে রানীমা। তাহলে আর দেরি করো না, শুভস্য শীঘ্রম বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। ভাবছি কটা দিন পরে যাব। কাল মন্ত্রীমশাই মুর্শিদাবাদ যাচ্ছেন, বলা তো যায় না কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার বলো তো উজির? কৃষ্ণনগরের মন্ত্রী তো এখন এলো না। আসবে আসবে জাহাপানা, আসবে, অবশ্যই আসবে। না এসে কোথায় যাবে বলুন তো? নবাব বাহাদুর, এসে গেছে এসে গেছে। এসে গেছে এসে গেছে। আমাকে দেখে এমন উচ্চস্বরে হাসছে কেন? গতিক তো সুবিধের বলে মনে হচ্ছে না। নবাব বাহাদুর, আরে এসো 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 কৃষ্ণনগরের মন্ত্রী। তা তা পথে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? মহারাজ ঘোড়ার গাড়ি দিয়েছিলেন। না না, তবুও তোমার অসুবিধা হয়েছে। আহারে, রোদের তাতে চাঁদ মুখটা কেমন শুকিয়ে গেছে। খিদে পেয়েছে নিশ্চয়ই? হ্যাঁ, ওই মানে। না না না, তাহলে আর কথা নয় কথা নয়, আগে খাবে চলো। বুঝলে, তুমি হলে গিয়ে আমার অতিথি,
তাই প্রচুর খাবারের ব্যবস্থা আছে তোমার জন্য। দুধ ছাই, সব কথায় এমন হাসে কেন? হ্যাঁ, চলো 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 চলো, আগে পেট পুড়ে খেয়ে নেবে, তারপর হবে কথা। চলো চলো চলো। এ কি করেছেন জাহাপনা? কোপ্তা, কাবাব, কালিয়া, বিরিয়ানি, এ তো বিশাল আয়োজন। তুমি হলে গিয়ে আজ আমার বিশেষ অতিথি, তাই তোমার জন্য বিশাল আয়োজন করবো না তো কার জন্য করবো বলো? হ্যাঁ, আরে আরে লজ্জা না করে পেট পুড়ে খাও। হ্যাঁ, বলা তো যায় না এরকম খাবার জীবনে আর কখনোই খেতে পাবে না। এরকম কথা বললো কেন? আরে খাও খাও, আমিও খাচ্ছি। মন্ত্রীকে পাঠালাম বটে, কিন্তু মনে মনে তো খুব চিন্তা হচ্ছে। নবাব তো আর সহজ লোক নন। চিন্তা করবেন না মহারাজ, নবাব এর আগেও বহুবার আমাদের জব্দ করতে এসে নিজেই জব্দ হয়ে ফিরে গেছে। আর এবারেও যদি সেরকম কিছু মতলব করে থাকে, তাহলে এমন পাল্টা প্যাঁচ কষাবো না যে ওই নবাব আর তার মন্ত্রণাদাতা উজির সারা জীবন মনে রাখবে। চলুন এখন রাজসভায় চলুন। তাই চলো 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 চলো। পেট ভরেছে মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ, যাকে বলে ওই গলা পর্যন্ত। বহুত খুব বহুত খুব। তাহলে এবার কাজের কথা আসা যাক। আচ্ছা, তুমি তো মন্ত্রী। আগে হ্যাঁ হুজুর। আমি শুনেছি আমার অধীনস্থ সব রাজারা তাদের রাজ্য চালায় মন্ত্রীদের মন্ত্রণায়, মানে পরামর্শে আর কি। একেবারে খাঁটি কথা হুজুর। মহারাজ আর কি করেন, রাজ্যের ভালো মন্দের সব দায়িত্ব তো আমারই ওপর। বহুত খুব বহুত খুব। তাহলে তুমি বলতে চাইছো যে কৃষ্ণনগরে আজ এই যে রমরমা, তা সব তোমারই জন্যে? এই ফাঁকে নবাবের কাছে নিজের ঢাকটা নিজেই বাজিয়ে দিই। সে আর বলতে ঝাঁপো না, মহারাজের শুধু নাম ফাটে আর এদিকে ঘাম ছোটে আমার। তার মানে তুমি একজন খুব দক্ষ মন্ত্রণাদাতা, বলো? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, মন্ত্রণার মূল মন্ত্র কি? মানে? ন্যাকা, নিজেকে মন্ত্রণাদাতা বলে জাহির করছো, আর মন্ত্রণার কি মন্ত্র সেটাই বলতে পারছো না। আগে এমন জটিল প্রশ্ন আমি জীবনে শুনিনি জাহাপনা। শোনোনি তো কি হয়েছে, আজই যখন শুনলে তখন আজই উত্তর দাও। উত্তর দিতে পারলে ভালো, না হলে তোমায় কিন্তু সারা জীবন আমাদের কারাগারে বন্দী হয়ে থাকতে হবে। হ্যাঁ নয় হ্যাঁ, বলো, পারবে উত্তর দিতে? না হুজুর, পারবো না। তাহলে আমার কারাগারে বন্দী হয়ে থাকো। এরপর হবে কৃষ্ণচন্দ্রের পালা, তাকেও ডেকে এনে পরীক্ষা নেওয়া হবে। পারলে ভালো, না পারলে তাকেও কারাগারে ভরে কৃষ্ণনগরের সব রমরমা ঘুচিয়ে দেবো আমি। হ্যাঁ, মন্ত্রীটা ভালোই ভালো ফিরে এলে বাঁচি। কি ব্যাপার গুপ্তচর, খবর কি? খুব খারাপ খবর মহারাজ। আমাদের রাজ্যের সুদিন নবাব বাহাদুর সহ্য করতে পারছেন না, তাই উত্তর হয় না এমন একটা জটিল প্রশ্ন করে মন্ত্রীমশাইকে কারাগারে বন্দি করে রেখেছেন। কি? এও বলেছেন এবার নাকি আপনার পালা, আপনারও নাকি পরীক্ষা হবে। উত্তীর্ণ হতে পারলে ভালো, না হলে কারাগার। কি এত বড় কথা, এভাবে ডেকে নিয়ে গিয়ে কারাগারে পুরে দেওয়া? কিন্তু এখন কি হবে গোপাল? হবে মানে আমরা এখনই মুর্শিদাবাদে যাব। মুর্শিদাবাদ? হ্যাঁ মহারাজ, মুর্শিদাবাদ। আমরা গিয়ে তাকে সরাসরি প্রশ্ন করব যে কেন এমন করলেন তিনি। কিন্তু গেলে তো তিনি আমাকেও হেনস্থা করবেন। অত সোজা নাকি? হ্যাঁ, নবাব যদি বুনো ওল হন, তাহলে আমিও বাঘা তেঁতুল। চলুন মহারাজ, আমরা আজই মুর্শিদাবাদ যাই। আজই? হ্যাঁ, আজই।
কি গৌজির, কৃষ্ণচন্দ্রের মন্ত্রী কারাগারে বসে কি করছে? কি বলবো না হাপানা, সে বেটা কারাগারে বসে পাগলের মতো মাথা চুল ছিটছে আর হাউ 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 করে কাঁদছে। এবার কৃষ্ণচন্দ্রের পালা। যাও এখনই পত্র লিখে তাকে এখানে আনবার ব্যবস্থা করো। আর হ্যাঁ, গোপালকেও আসতে বলো। আবার গোপালকে কেন জাহাপানা, সে তো বড্ড চালাক। চালাক? ওই অতি চালাকের গলায় দড়ির ব্যবস্থা করব আমি। যাও 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 যাও, দুজনকেই ডেকে পাঠাও। আর ডেকে পাঠাতে হবে না জাহাপনা, আমরা নিজেরাই চলে এসেছি। বাবা বাবা বাবা, বহুত খুব বহুত খুব। তা কৃষ্ণচন্দ্র, জানো তো আমার একটা সামান্য প্রশ্নের জবাব দিতে পারিনি বলে তোমার মন্ত্রীকে আমি বন্দি করে কারাগারে পাঠিয়েছি। খুব ভালো করেছেন, একেবারে নবাবের মতো কাজ করেছেন। তুমি আমাকে কথার খোঁচা দিচ্ছ গোপাল? বালাই ষাট, আমি সামান্য মানুষ, আমি কি আপনাকে কথার খোঁচা দিতে পারি? আর দিলেই যে সে খোঁচা আপনার গায়ে লাগবে তার কি কোনো মানে আছে নাকি? তার চাইতে খোলাখুলি বলুন, কি করলে আমাদের মন্ত্রী মশাইকে ছেড়ে দেবেন? ছেড়ে দেবো? তা নয় ছেড়ে দিতে পারি, তুমি বা কৃষ্ণচন্দ্র যদি আমাকে একটা জিনিস দিতে পারো। হ্যাঁ, কি জিনিস? আরে বলছি বলছি, এত ব্যস্ত কেন? আগে একটু বিশ্রাম নাও, খাওয়া দাওয়া করো, তারপর না হয় বলা যাবে। না না নবাব বাহাদুর, খাওয়া দাওয়া না হয় পরে হবে, তার আগে চট করে বলে ফেলুন তো আমাদের কাছ থেকে ঠিক কি চাইছেন আপনি? কি চাইছি? আচ্ছা কৃষ্ণচন্দ্র, তোমার নামের মানে তো কালো চাঁদ, কি ঠিক বলেছি তো? হ্যাঁ, কৃষ্ণ মানে কালো আর চন্দ্র মানে চাঁদ, দুইয়ে মিলে কালো চাঁদই হয়। বহুত খুব বহুত খুব। ওই কালো চাঁদকেই দু হাতে ধরতে চাই আমি, আর সেটা তোমাদেরই এনে দিতে হবে। সর্বনাশ, নবাব কি পাগল হয়ে গেছেন? কি কৃষ্ণচন্দ্র, কথাটা শুনেই মুখটা কেমন শুকিয়ে গেল মনে হচ্ছে। কি উজির, কৃষ্ণচন্দ্রের মুখটা শুকিয়ে গেল না? হ্যাঁ হুজুর, শুকিয়ে একেবারে আমসি হয়ে গেছে। খুব জব্বর প্যাঁচ কষেছে দেখছি। এবার দেখো নমি খাওয়া নবাব, উল্টো প্যাঁচে তোমায় কেমন কাত করি। কি সব চুপ কেন গোপাল, তুমি কিছু বলো। ঠিক আছে, এনে দেব। হ্যাঁ, এনে দেবে? হ্যাঁ, এনে দিয়ে আপনার হাতে ধরিয়েও দেব। কবে? ধরুন আজ রাতেই। রাতে কেন, দিনে হয় না? দিনে তো চাঁদ মামাকে দেখা যায় না, তাই। ঠিক আছে, তাহলে তোমরা এখন খাওয়া দাওয়া করো, ওটা দিনটা বিশ্রাম নাও, তারপর দেখা যাবে। আর রাতের বেলা আপনাকে কালো চাঁদ দেখিয়ে দেব। তাহলে এখন আমাদের অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করুন। গোপাল, ও গোপাল। আস্তে মহারাজ, আস্তে। এখন থেকে এই ঘরে খুব চাপা গলায় কথা বলবেন। বলা তো যায় না কেউ আবার দরজার ওপাশ থেকে কান পেতে শুনছে কিনা। বলছি, কিছু ভেবেছো কি? এই তো এতক্ষণ টাকে টোকা মারতে মারতে ওই কথাই ভাবছিলাম, আর এইমাত্র উত্তরও পেয়ে গেছি। পেয়ে গেছো? আস্তে মহারাজ, আস্তে। এখন যা বলছি ভালো করে শুনুন। দূর ছাই, ঘরের মধ্যে যে কি সব কথাবার্তা হচ্ছে কিছুই তো শোনা যাচ্ছে না ছাই। এখন উদির সাহেবকে গিয়ে কি বলবো, আর বলতে না পারলে তো হাজার কথা শোনাবে। এই যে গোপাল, এসে গেছি। তো দেখাও দেখাও তোমার কালো চাঁদ। এই তো দেখাবো, একটুখানি চুপ করে বসুন, আমি কালো চাঁদকে নিয়ে আসি। কি গুজি, গোপাল আবার পালিয়ে গেল না তো? পালিয়ে আর যাবে কোথায় জাহাপানা, বলেছিলাম না জাল থেকে পালিয়ে গেলেও পুকুর থেকে তো আর পালাতে পারবে না। এই নিন হুজুর আপনার কালো চাঁদ, ধরুন ধরুন ধরুন। আরে কোথায় তোমার কালো চাঁদ? কিছুই তো দেখতে পাচ্ছি না। ওমা, দেখতে পাচ্ছেন না? তাহলে আপনার মন জুড়ে শুধুই পাপ। এ মা, ছি ছি ছি। মানে খুব সোজা, যাদের মনের মধ্যে পাপ আছে, যারা অন্যের ভালো দেখলে হিংসে জ্বলে মরে, তারা কিন্তু কালো চাঁদকে দেখতে পায় না। কিন্তু যারা সাদা মনের, যাদের মনে কোনো পাপ বা হিংসে নেই, তারা ঠিক কালো চাঁদকে দেখতে পায়। কি সব বলছো গোপাল? কৃষ্ণচন্দ্র, তুমি কি কালো চাঁদ দেখতে পাচ্ছ? হ্যাঁ নবাব বাহাদুর, দেখতে পাচ্ছি।
কালো হলেও কি সুন্দর দেখতে। উজির, তুমি কি কালো চাঁদ দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছি না বললে সকলে ভাববে আমার আমার মনের মধ্যে পাপ আছে। কি হলো উজির, দেখতে পাচ্ছ না তো? না জাহাপানা, পাচ্ছি পাচ্ছি তো, পাচ্ছি কি বড়িয়া দেখতে। তাহলে দেখুন, সকলেই দেখতে পেল, শুধু আপনি পেলেন না। তার মানে আপনার মনের মধ্যে পাপ আছে, তাই না জাহাপনা? চুপ রও বেয়াদব, আর একটা কথা শুনতে চাই না। যাও, এক্ষুনি দূর হয়ে যাও এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি, কিন্তু আমাদের মন্ত্রী মশাইকে ফিরিয়ে দিতে হবে তো। উজির, ওদের মন্ত্রীকে ছেড়ে দাও। ধন্যবাদ জাহাপনা, আমরা তাহলে আসি। চলুন মহারাজ। আরো জোরে রথ ছোটাও ভাই, আরো জোরে। ও পাগল নবাবকে বিশ্বাস নেই। উজির, আচ্ছা সত্যি করে বলো তো, কালো চাঁদ তুমি দেখতে পেয়েছিলে কিনা? আগে না জাহাপানা, পাইনি তো। তাহলে পেয়েছো বললে কেন? আগে ভয়ে, গোপাল যদি রটিয়ে দেয় আমার মনে পাপ আছে। বেয়াদব, তোমার জন্য গোপাল আমায় ঠকিয়ে পালিয়ে গেল, আজ তোমাকে মেরে ফেলবো। চাচা প্রাণে বাঁচা। সত্যি গোপাল, সত্যি দুষ্টু বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার। তাহলে এবার আমায় কটা দিন ছুটি দিন মহারাজ, আমার এই পাগলি বউটাকে নিয়ে কটা দিন তীর্থ করে আসি। মরণ, মহারাজের সামনে কথা ছিড়ি দেখো। যাবে বই কি গোপাল, অবশ্যই যাবে, আর সব খরচ খরচা আমার। চলো গিন্নি, তাহলে ঘুরে আসা যাক। আহ, দেখে মথুরা বৃন্দাবন খুশি হবে আমার গিন্নির মন। কোথায় যাচ্ছ দাদু? রাজসভায় যাচ্ছি রে। তা আজ এত তাড়াতাড়ি যাচ্ছ যে? ওই যে সামনে রথযাত্রা, সেই নিয়ে মহারাজ আজ একটা আলোচনা করবেন বলেছেন। দেখো দাদু, এবারে রথের মেলা যেন খুব জাঁক করে হয়। হ্যাঁ রে বাবা, হবে। না, আজ ঠিক সময় রাজসভায় পৌঁছতেই হবে, না হলে মহারাজ খুব রেগে যাবেন। ওরে বাবা রে, গেলাম। ওরে বাবা, কোমরে কি লাগলো রে বাবা? ওরে বাবা, ডান পায়ের গোড়ালিটাও মনে হচ্ছে মচকে গেছে। ওরে বাবা, কি টনটন করছে রে। কিন্তু পায়ে পা জড়িয়ে পড়লাম কি করে? বুঝতে পেরেছি, আমাকে ফেলে দেবার জন্য এটা একটা ফাঁদ। কিন্তু অন্তর্ঘাতটা করলো কে? না, এখন এসব ভাবতে গেলে রাজসভায় পৌঁছতে দেরি হয়ে যাবে। যাই, খুঁড়িয়ে যাই। কি হলো মহারাজ, আপনার কথা মতো সকলেই সাত তাড়াতাড়ি চলে এলাম, কিন্তু সবার কাজ শুরু করতে এত দেরি করছেন কেন? আহা, গোপাল তো এখনো এসে পৌঁছয়নি। গোপাল না আসে না আসুক মহারাজ, আমি কিন্তু উপস্থিত। আরে বৈদ্য যে, তা ওদিকে আমাদের মন্ত্রী মশাইয়ের শরীর গতি কেমন? সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই এখন একটু সুস্থই আছেন। ওই গিন্নিমা তার দেখাশোনা করছেন, আর উনি তো আমায় বললেন যে আপনি রাজসভায় যান। ওকে দেখাশোনা করার জন্য তো আমি আছি, আর কোনো দরকার পড়লে আমি আপনাকে ঠিক ডেকে নেব। আমি প্রতিদিন ওই নিয়ম করে রাজসভায় আসার আগে একবার ওর বাড়ি গিয়ে ভালো করে পরীক্ষা করে আসব, দেখে আসব যে উনি কেমন আছেন। বাহ বৈদ্য, বাহ, তুমি ধন্য হে বৈদ্য, ধন্য। আচ্ছা মহারাজ, কিন্তু গোপাল কোথায়? ওর কি আজকেও দেরি? ও আবার দেরি করবে না?
দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে নানান বাহানা। কোনোদিন নাকি রান্না হয়নি, কোনোদিন বাড়িতে লোক এসে গিয়েছিল। না 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 মহারাজ, গোপালের এরকম বিয়াদবি আর সহ্য করা যায় না। হ্যাঁ ঠিক আছে, শুরু করো তাহলে রাজসভার কাজ। কিন্তু গোপালকে ছাড়াই প্রতি বছর গোপালই তো রথযাত্রার একটা বড় ভূমিকা নেয়। যখন নিয়েছিল তখন নিয়েছিল, এবার আমরাও দেখিয়ে দেব গোপালকে ছাড়াই রথযাত্রা সুসম্পন্ন করা যায়। মহারাজ, আমি ভেবেছি এবারে রথের মেলা 10 দিন ধরে চলবে। হ্যাঁ, সেই মেলায় খাবার দাবার শাড়ি গয়নার দোকান থাকবে। হ্যাঁ, আর হ্যাঁ, সঙ্গে থাকবে নাগরদোলা আর সার্কাস। সার্কাস? হ্যাঁ মহারাজ, সার্কাস। লোকের নামমাত্র পয়সা দিয়ে সার্কাসে দেখতে পাবে নানান শারীরিক কসরত আর ম্যাজিক খেলা। ম্যাজিক খেলা? হ্যাঁ মহারাজ, সারা রাজ্যের লোক তো চমকে যাবেই, আর সেই সাথে মুর্শিদাবাদের নবাবের চোখও প্যারা হয়ে যাবে। হ্যাঁ বাবা বাবা বা, খুব ভালো চিন্তা ভাবনা করেছো। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দাও। শুরু তো করে দিতেই পারি, তবে মহারাজ আপনাকেও কিন্তু কথা দিতে হবে যে গোপাল যেন এ ব্যাপারে কোনো মাতব্বরই করতে না আসে। হ্যাঁ না 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 না, কোনো রকম মাতব্বরি করতে দেবো না ওকে। ওই যে বড় মাতব্বর এসে গেছেন। গোপাল, আজও এত দেরি হলো কেন? আগে মহারাজ তাড়াতাড়ি আসছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে গিয়ে পড়ে গেলাম মহারাজ। দেখলেন তো মহারাজ, কি বলেছিলাম, দেরি করে আসবে আর এসেই জুড়ে দেবে বাহানা। না না, বাহানা নয় মহারাজ, বিশ্বাস করুন, সত্যি পা জড়িয়ে পড়ে গিয়েছিলাম। দেখুন আমার গোড়ালিটা কেমন ফুলে গেছে, সারাটা পথ খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে দেরি হয়ে গেল মহারাজ। বেশ করেছো, দেরি করেছো। নাও, এখন বেশি কথা না বাড়িয়ে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ো। শুনলে তো মহারাজের কথা, এবার মন্ত্রী হিসেবে আমি বলছি, কথার মাঝে একটাও কথা বলবে না। হ্যাঁ, কথা বলে সবার কাজ মোটেই নষ্ট করবে না। বলো বলো মন্ত্রী, তোমার কথা বলো। বলছিলাম কি মহারাজ, এত কিছু করতে গেলে তো অনেক অর্থের প্রয়োজন হবে। বলো, কত লাগবে? লাগবে তো অনেক, তবে এখন 1000টি দিলে কাজ শুরু করতে পারি। দেখছেন তো মহারাজ, গোপাল ফুট কাটছে। হ্যাঁ গোপাল, তোমায় কথা বলতে বারণ করেছি না? শোনো মন্ত্রী, গোপালের কথায় পাত্তা দিও না তো। তোমার কাজ তুমি করে যাও, আর আজই রাজসভা থেকে যাবার সময় নিয়ে যেও। যথাজ্ঞা মহারাজ। দেখি দেখি গোড়ালিটা একটু একটু চুন হলুদ লাগিয়ে দি। আস্তে আস্তে গিন্নি, আস্তে আস্তে, বড্ড গরম যে। গরম গরম লাগালেই ব্যথা তাড়াতাড়ি কমে যাবে। কেন কেন একটু দেখে চলতে পারো না? দেখেই চলছিলাম, হঠাৎ একটা দড়িতে পা জড়িয়ে পড়ে গেলাম বুঝলে। মনে হয় কেউ ইচ্ছে করে আমাকে ফেলে দিয়েছে। আচ্ছা, তোমাকে ফেলে দিয়ে কার কি লাভ বলো তো? সেটাই তো ভাবছি গিন্নি। দেখি পড়ে গিয়ে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো। এই নাও মন্ত্রী, হাজারি আছে এতে। যাও যাও, কাজ শুরু করে দাও। দেখো ধুমধামের যেন কোনো ত্রুটি না হয়। কোনো চিন্তা করবেন না মহারাজ, এক দাওতে হাজার। মহারাজ, এবার তুমি দেখবে রথযাত্রা কাকে বলে। আরে গোপালের নাতি নাতনিরা আসছে না, এবার আমার এই কর্মযজ্ঞে ওদেরকেও হাত করতে হবে। এই যে পুটি, এই গুলটে, একবার এদিকে আয় তো। বলুন, কি বলবেন?
কদিন পরেই তো রথযাত্রা, জানিস তো? এবার রথযাত্রায় খুব ধুমধাম হবে। মেলায় নাগরদোলা আসবে, সার্কাস আসবে। তাই নাকি? তাহলে তো বেতার মজা হবে। মেলায় পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়ার জন্য আমি তোদের পয়সা দেবো। সত্যি? তবে তার বিনিময়ে তোদেরও আমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? জানিস তো, আজ রাজসভায় যাওয়ার সময় তোদের গোপাল দাদুর পা মচকে গেছে রে। তাই নাকি? তোরা শুধু রোজ আমাকে এসে খবর দিয়ে যাবি যে গোপাল কেমন আছে আর কোথায় যাচ্ছে। আসলে গোপালকে নিয়ে বড় চিন্তায় আছি আমি, বুঝলি না? ঠিক আছে মন্ত্রী মশাই, আমরা রোজ আপনাকে গোপাল দাদুর খবর দিয়ে আসবো। দাদু, তোমার নাকি পা মুচকে গেছে? তোরা কি করে জানলি? রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হলো, তিনিই তো বললেন। জানো দাদু, মন্ত্রী মশাই রথের মেলায় আমাদের পাঁপড় ভাজা আর গুড়ের জিলিপি খাওয়াবে বলেছে। তার জন্য শুধু তোমার খবর দিতে হবে ওকে। এতক্ষণ ধরে শুধুই ভেবে যাচ্ছিলাম যে আমার পা মুচকে যেতে কার কি লাভ হলো, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছিলাম না। কি গো দাদু, কি ভাবছো? না রে, কিছু ভাবছি না। তবে মন্ত্রী মশাই যখন যেতে বলেছেন তখন অবশ্যই যাবি, আর গিয়ে বলবি আমার পায়ের যে অবস্থা তাতে রথের আগে কেন, রথের পরেও আমি বোধহয় ভালো করে হাঁটতে চলতে পারবো না। আমাদের ডেকে পাঠিয়েছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, আরে কি দেখছি, এই যে ঘটা। তুই আবার কবে এলি জামাই ষষ্ঠী খেয়ে? হ্যাঁ, এই এলাম। আর আসতেই বটার মুখে শুনলাম যে আপনার নাকি একটা ছোট্ট কাজ আছে। এই ঘটা আসতেই আপনার কাজটাও তাড়াতাড়ি করে দিলাম। বাহ বাহ, তার জন্যই তো মন্ত্রী মশাই থেকে শুরু করে আমি তোদের কাজকে এত ভরসা করি। ভরসা করি। কাজটা কিরকম করেছি বলুন? যাকে বলে ত্রুটিহীন ক্রিয়াকর্ম। হ্যাঁ, মানতেই হচ্ছে কাজটা খুব ভালো রকমই করেছিস। আমি খুব খুশি হয়েছি তোদের কাজে। তাহলে আমাদের ডান হাতে কিছু দিয়ে আমাদেরকেও খুশি করে দিন। হ্যাঁ, দেবো দেবো। এই নে, এই নে। এ বাবা, এত বড় একটা কাজের জন্য ভিতরে কারা যেন কথা বলছে। এখন তাহলে দরজার পাশেই চুপ করে দাঁড়িয়ে থাকি। এই তোদের বড় দোষ, কিছুতেই যেন খুশি হোস না। ঠিক আছে, কৃষ্ণনগর ছেড়ে চলে যাওয়ার দিন তোদের হাত একেবারে ভর্তি করে দিয়ে যাব। এখন আয়, আয় তো আয়। গিনি, ও গিনি। সবে চোখটা একটু লেগেছিল, অমনি দিলে তো আমার ঘুমটা ভাঙিয়ে। ঘুম ভাঙালাম কি আর সাধে? আজ যা করে এসেছি না, তা শুনলে আনন্দে তুমি নাচতে শুরু করে দেবে গো, নাচতে। মন্ত্রী মশাই কি এমন কাজ করে এলো বলতো? চল জানলার পেছনে গিয়ে ভালো করে শুনি। তা কি এমন কাজ শুনি? প্রথমত বটা ঘটাকে দিয়ে ফাঁদ পেতে গোপালকে বেশ কিছুদিনের জন্য ল্যাংড়া করে দিয়েছি। তাই নাকি? আর রথের মেলায় সার্কাস আর নাগরদোলার ভুজুং দিয়ে মহারাজের কাছ থেকে হাজার নিয়ে এসেছি। তাতে আমার কি? ওইটা তো রথের মেলাতেই খরচ হবে। তোমার মুন্ডু হবে। শোনো শোনো, রথের মেলার আগেই সব নিয়ে আমি ভাগলবা হয়ে যাব গো। তাই কোথায় যাবে? কেন, তোমার বাপের বাড়ি। সেখানে গিয়ে ব্যবসা শুরু করে দিলেই বড়লোক হয়ে যাব আমি। এই সামান্য বেতনের মন্ত্রীর চাকরি আর করতে হবে না আমাকে। আর আমাকে নতুন নতুন গয়না আর শাড়ি কিনে দেবে তো? দেব না মানে? শাড়ি আর গয়না একেবারে মুড়ে দেব তোমায়। তুমি না খুব ভালো। আরে আরে আরে, বলা নেই ক নেই, হুড়হুড় করে ঘরের মধ্যে ঢুকে বললি যে বলো। তুমি এখন ভেতরে যাও, ভেতরে যাও। বারে, আপনি তো দাদুর খবর নিয়ে আসতে বলেছিলেন। তাই বলে এত তাড়াতাড়ি? দেরি হলে আপনি যদি আবার পাঁপড় গুড়ের জিলিপি কিনে না দেন। ও হ্যাঁ, বলেছিলাম বটে। তা বল, গোপাল এখন কেমন আছে?
ভালো নয় মন্ত্রী মশাই, গোড়ালিটা ফুলে একেবারে ঢোল হয়ে গেছে। পায়ের যন্ত্রণায় খুব বাবারে মারে করছে। পায়ের যে অবস্থা তাতে রথের আগে ভালো হবে বলে মনে হয় না। এটাই তো চেয়েছিলাম, আমার পথের কাঁটা পায়ের যন্ত্রণা নিয়ে কেঁতরে যাবে, আর সেই ফাঁকে আমি পুরো কি মন্ত্রী মশাই, খবর এনে দিলাম, আপনি খুশি হননি? না মানে এই দেখো কি বলছি, খুশি হবো কেন? গোপালের এই বিপদে আমি দুঃখ পেয়েছি, খুবই দুঃখ পেয়েছি। গোপালকে বলিস তাড়াতাড়ি ভালো হয়ে যেতে। যা যা এখন যা তোরা। কাল আবার আসবো তো মন্ত্রী মশাই? না না, তোদের আর কষ্ট করে আসতে হবে না। তাহলে আমাদের পাওনা? পাবি রে পাবি, ঠিক দিনেই পাবি। এখন তোরা আয়, যা। কিরে মন্ত্রী মশাইকে আমার খবর দিয়েছিস তো? শুধু দিনই দাদু, গরমা গরম খবর এনেছি। কিরকম শুনি? রথের মেলার জন্য মন্ত্রী মশাই তো মহারাজের কাছ থেকে ভাজা নিয়েছে। তা তো নিয়েছে, কিন্তু ওই দিয়ে রথের মেলা না করে যে মন্ত্রী মশাই পালিয়ে যাবে। পালিয়ে যাবে কোথায়? মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়ি, ওই দিয়ে সেখানে ব্যবসা করে বড় লোক হবে। বটে, মহারাজকে ঠকিয়ে ব্যবসা করাচ্ছি। মন্ত্রী মশাই, তুমি নিজেকে বড় চালাক মনে করো, তাই না? কিন্তু ওই যে কথাই আছে, অতি চালাকের গলায় দড়ি, তোমার মনে হচ্ছে তাই হল। কিন্তু মন্ত্রী মশাই পালিয়ে গেলে রথযাত্রা রথের কি হবে? আরে হবে রে বাবা, হবে হবে, সব হবে। আমজকে ঘরে বসে গেছি বটে, কিন্তু মরে তো যাইনি। তোরা এখন বাড়ি যা, আর মাঝে মধ্যে সে আর তোমাকে বলতে হবে না দাদু, আমরা আড়ালে আবডালে ঠিক খবর এনে দেবো তোমায়। এই তো কথার মতো কথা। আমায় ডেকেছেন মহারাজ? ডেকেছি তো বটে, কিন্তু এদিকের কি ব্যাপার বলো তো? মানে দুদিন বাদেই তো রথযাত্রা, কিন্তু তার তো কোনো আয়োজনই দেখছি না। হবে মহারাজ, হবে। ঠিক দিনে দেখবেন মেলার মাঠে একেবারে হুশ করে সব কিছু হয়ে গেছে। মহারাজ, আমি তো আর গোপাল নেই যে ঢিকিস ঢিকিস করে কাজ করব। আমার কাজ হচ্ছে চোখের পলকে। তাহলে এত দেরি? দেরি তো ইচ্ছে করেই করছি মহারাজ। আগে ভাগে করে ফেললে যদি আবার নবাবের কানে চলে যায়, তিনি যদি আবার কোনো ব্যাগরা দেন, তার উপরে আমার গোপাল, সে তো মেলা ভুন্ডুল করতে নানান কলকাঠি নাড়তে পারে। কথাটা মন্দ বলনি, তাহলে তাই কর, একদিনের মধ্যেই ভুস করে ফুস। যা বলছি মন দিয়ে শোন, কাল ভোর রাতে একটা গরুর গাড়ি ডেকে নিয়ে আসবি, কেমন? কোথাও যাবেন বুঝি? হ্যাঁ, এই রাজ্য ছেড়ে চলে যাব। এই রাজ্য ছেড়ে চলে যাওয়া মানে তো আমাদেরও ছেড়ে চলে যাওয়া। আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা যে অনাথ হয়ে যাব। তখন আমাদের কাজ বা কে দেবে? আর আর আমরা খাবোই বা কি? তোদের জন্য ভেবেছি, এই নে কিছু নে। মন্ত্রী মশাই গো, আপনি কি ভালো। বুঝলাম, কিন্তু মন্ত্রী মশাই সত্যি সত্যি পালিয়ে গেলে কি হবে? শোন, তোরা চট করে রাজবাড়িতে গিয়ে মহারাজকে বলবি যে কাল খুব ভোরে আমার বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিবি। যা, চট করে বলে দেখিনি। আমরা এক্ষুনি যাচ্ছি। কি মহারাজ, আজ বাদে কালই তো রথযাত্রা, সেই সাথে রথের মেলা। আপনার মন্ত্রীর তো কোনো উদ্যোগই চোখে পড়ছে না মহারাজ। না 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 না, এসব নিয়ে কোনো চিন্তা করো না রানী, এক রাতের মধ্যেই মন্ত্রী ভুস করে ফুস করে দেবে। চোখ খুলেই দেখবে নাগরদোলায় সার্কাসে মেলা একেবারে জমজমাট। কিরে, তোরা এই সময়? কাল ভোরবেলা গোপাল দাদু তার বাড়িতে 4 জন রক্ষী আর একটা ঘোড়া পাঠিয়ে দিতে বলেছে। সাক্ষাৎ পা মুচকে গেছে বলে তার বাড়িতে নাকি ঘোড়া পাঠিয়ে দিতে হবে, সঙ্গে আবার রক্ষী। আয় আয়, গোপালকে গিয়ে বলে দিবি কিচ্ছু পাঠানো হবে না। যা যা, ভাগ এখান থেকে। গোপাল যা চেয়েছে সেটা পাঠিয়ে দিলেই কিন্তু ভালো করতেন মহারাজ।
কারণ প্রয়োজন ছাড়া গোপাল কখনো কিছু চায় না। ওসব কারণ বুঝি না, পাবে না যখন বলেছি তখন পাবে না, ব্যাস। কিরে বলেছিস? বললাম তো, কিন্তু মহারাজ ঘোড়া পাঠাবেন না। কেন? সেসব তো আমরা জানি না, শুধু মনে হলো তোমার ওপর মহারাজ খুব রেগে গেছেন। কিন্তু ঘোড়া না পেলে আমি তো অসহায়, ঘোড়া পায়ে মন্ত্রীকে ধরবো কি করে? ঘোড়া আর রক্ষী দুটোই তুমি পাবে গোপাল, পাবে। রানীমা আপনি? হ্যাঁ গোপাল, আমি। মন্ত্রীর কথায় বশ হয়ে তোমাদের মহারাজ যখন ভুল করে যাচ্ছেন, তখন আমাদেরই তো সেই ভুল শুধরে দিতে হবে গোপাল, না হলে যে সারা রাজ্যের সর্বনাশ। হ্যাঁ রে মোটা ঘটা, সবকিছু দেখে শুনে গাড়িতে তুলেছিস তো? কোনো চিন্তা করবেন না মন্ত্রী মশাই, সব কিছু তুলে দিয়েছি। এবারে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়ুন। কি আজই তো রথযাত্রা, অথচ মেলার মাঠ এখনো ফাঁকা কেন? ও সেনাপতি, আজ্ঞা করুন মহারাজ। এক্ষুনি মন্ত্রীকে ডেকে নিয়ে এসো। ওরে ও গাড়োয়া, না একটু তাড়াতাড়ি চলো রে বাবা। হ্যাঁ, কোনো রকমের কৃষ্ণনগরের সীমানাটা পেরিয়ে যেতে পারলে আমি বাঁচি। লক্ষ্মী আমার, তোর ওই গরু দুটো নিয়ে আর একটু তাড়াতাড়ি টানতে বল বাবা। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই নেই, বাড়িতে তালা দেওয়া। মন্ত্রী মশাই মনে হয় টাকা কড়ি নিয়ে পালিয়ে গেছেন। হায় হায়, এ আমার কি হলো? আমার টাকা কড়ি মান সম্ভ্রম সব যে শেষ হয়ে গেল। আমার গরু গাড়ি ঘিরে ফেললি, কে? গাড়ি থেকে মুখটা বাড়ালেই দেখতে পাবেন। ওরে বাবা, এ তো গোপাল। আপনাকে গ্রেপ্তার করা হলো মন্ত্রী মশাই। কার আদেশে? বলি মহারাজের আদেশনামা কি তোমার সাথে আছে? রানীমার আদেশপত্র আছে, এই দেখুন। হ্যাঁ, তছরূপের দায়ে এবং মহারাজকে ঠকাবার জন্য রানীমা আপনাকে গ্রেপ্তার করতে বলেছে, তাই পালাবার চেষ্টা না করে ভালো কথায় ধরা দিন। ব্যাস হয়ে গেল। বাড়ি চলুন মহারাজ, বাড়ি চলুন। আর কোন মুখে বাড়ি ফিরে যাব বলো তো? মহারানীকে কি বলবো? কিচ্ছু বলতে হবে না মহারাজ, ওই জোচ্চোরকে ধরে আনতে গোপাল গেছে। গোপাল? হ্যাঁ মহারাজ, আপনার অগতির গতি সেই গোপাল। এই নিন মহারাজ, আসামিকে ধরে এনেছি। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন মহারাজ, কথা দিচ্ছি আর কখনো হবে না। তোমার আর মুখ দেখতে চাই না আমি। একে এক্ষুনি অন্ধকার কারাগারে নিয়ে যাও। গোপাল, গোপাল, আমি বারে বারে তোমায় ভুল বুঝি, আর তুমি বারবার আমাকে বিপদের হাত থেকে রক্ষা করে যাও। এটা আমার কর্তব্য মহারাজ। কিন্তু মেলার কি হবে গোপাল? হবে মহারাজ, সব হবে। হয়তো নাগরদোলা বা সার্কাস হবে না, তবে প্রাণ ভরে আনন্দ তো হবে। আর আমাদের পাঁপড় ভাজা? তোদের সকলকে আজ প্রাণ ভরে পাঁপড় ভাজা জিলিপি খাবো আমি। আয় আয়। সকলে বলো, সকলে বলো, জয় গোপালের জয়। ছি ছি মহারাজ, আজ রথের দিন, তাই গোপালের জয় না বলে বলুন জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। জয় জগন্নাথের জয়। উজির, রাজ্যের এই কি হাল? কেন কেন জাহাপানা, সবই তো ঠিকই আছে। তোমার চোখে কি কিছুই পড়ছে না?
তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? জাহাপানা, এখনো পর্যন্ত তো বেঠিক কিছু চোখে পড়েনি, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই কিছু বেঠিক আছে, কিন্তু সেটা কি এখনো আমার চোখে পড়েনি। চোখ থাকতে অন্ধ। গাড়োয়ান, গাড়ি থামাও। তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি বেঠিক। এই যে এগুলো তোমার নজরে পড়েনি উচিত? পথে যেতে আসতে এই ঝোপঝাড় জঙ্গল তোমার চোখে পড়েনি, তাই না? রাস্তাঘাট নোংরা। আমার রাজ্যের সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের মাইনে দিয়ে রাখা কেন বলতে পারো? মানে মানে থামো। আমার মহল যেমন প্রতিদিন সাফ থাকে, তেমনি আমার রাজ্যের প্রতিটি অঞ্চল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি আজকের পর থেকে আমার রাজ্যের কোনো অংশে যেন ময়লা না দেখি। কথাটা মনে রেখো। গাড়োয়ান, গাড়ি চালাও। কিরে, কোদাল ঝুড়ি ঝাঁটা নিয়ে সাত সকালে চললি কোথায়? পাঠশালায় গো দাদু। পাঠশালায়? তো বই খাতা কোথায় রে? আজ পড়াশোনা হবে না গো গোপাল দাদু। আজ পণ্ডিত মশাই আমাদের নিয়ে জঙ্গল সাফাই অভিযান করবেন। পণ্ডিত মশাই বলেছেন আশেপাশে জঙ্গল বেড়ে গেলে মশা মাছি নানান পোকামাকড় জন্মাবে, আর তাতে রোগ ব্যাধিও বাড়বে। বাহ, খুব ভালো, খুব ভালো। খুব মন দিয়ে জঙ্গল সাফ করবি, কেমন? তা শুধু কি তোদের পাঠশালার আশেপাশে জঙ্গল আবর্জনা সাফাই করবি? না গো গোপাল দাদু, আমরা আমাদের আশপাশের সব জায়গার জঞ্জাল আবর্জনা সাফাই করব। যেখানে জঙ্গল জঞ্জাল আবর্জনা দেখব সেখানেই সাফাই করব। পণ্ডিত মশাই বলেছেন ভালো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই। তোদের গুরু মশাই উচিত কথা বলেছেন। এইরকম সবাই যদি ভাবতো তবে দেশটা সোনার হয়ে যেত, বুঝলি? যা, তাড়াতাড়ি যা, কাজে লেগে যা, মন দিয়ে কাজ কর। পরে তোদের কাছে গল্প শুনবো, কেমন? চলি গো গোপাল দাদু। আয় বাবারা, সাবধানে করবি। ওই তো সবাই এসে গেছে। শোনো সবাই, আমরা আজ আমাদের রাজ্যটাকে পরিষ্কার করব। যেমন আমরা প্রতিদিন আমাদের দেহটাকে পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের রাজ্যটাকেও পরিষ্কার রাখবো। ঠিক বলেছি না পণ্ডিত মশাই? ঠিক বলেছিস। মাসের একটা দিন নিয়ম করে এই সাফাই অভিযান চলবে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করব। কিরে, সবাই তৈরি তো? হ্যাঁ পণ্ডিত মশাই। মশা মাছি পোকামাকড়ের হাত থেকে নিজেদের রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে। রাজ্যটাকে সুন্দর রাখতে হবে। তাহলে শুরু করি সাফাই অভিযান। শুরু করার আগে ওইখানে সাদা কাপড় রাখা আছে, সব যে যার নাকে মুখে বেঁধে নাও। নিজের সুরক্ষা সবার আগে। কি খবর উজির? সাফাই অভিযান চলছে তো? হুজুর, হুজুর গোটা মুর্শিদাবাদে কোথাও একটুও জঞ্জাল দেখতে পাবেন না। সব জায়গা একেবারে ঝকঝক ঝকঝক করছে। বাহ, কি বাহ। এখন তোমার কেমন লাগছে উজির? খুব ভালো জাহাপানা। দেখছো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও কত ভালো থাকে। এবার থেকে আর ভুল হবে না জাহাপানা। খুশি হলাম উজির। একটা কথা ভাবছি উজির। বলুন 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 জাহাপানা, বলুন। মুর্শিদাবাদ তো হলো, কিন্তু আমার সাম্রাজ্যের বাকি রাজ্যের কি অবস্থা কে জানে? কি বিষয় দুশ্চিন্তা করছেন? জঞ্জাল সাফাইয়ের বিষয়। আমি চাই আমার সাম্রাজ্যের সব রাজ্যে মুর্শিদাবাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো উজির, প্রতিটি রাজ্যের দুধ পাঠাও। আমি 7 দিন সময় দেবো। আমার সাম্রাজ্যে প্রতিটি রাজ্য ঝকঝকে পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখবো। খুব ভালো হবে জাহাপানা। আমার বিচারে যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে পুরস্কার দেওয়া হবে, আর যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যাও। যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ। নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই মরেছে হঠাৎ। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সব সময় গোপালের খালি চিমটি কাটা স্বভাব। বলি, চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার। গোপাল, তুমি থামবে।
আমি বলে মরছি নিজের জ্বালায়, আর তোমরা এখন ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার কি ফতোয়া দেবে কে জানে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকেই শুনি সব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। প্রহরী, ডাকো তো দুধকে, শুনি নবাব কি বলতে চান। এই এই নবাবে দুধ এলেই না কেমন ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন যে কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে সুযোগ বুঝে তুলে দিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, বলো 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 শুনি। মহারাজ, নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে। 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেওয়া হবে, আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বাহ, এই তো সুযোগ। কোনো রকমে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো উদ্যোগ, কি বলো গোপাল? মহারাজ, পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি মন্ত্রী, আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে, কিন্তু 7 দিনটা যে খুব কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই। পাচ্ছি পুরস্কার। এবার তোমার থোঁতা মুখ ভোঁতা হবে গোপাল। কি মন্ত্রী, কি ভাবছো? কোমর বেঁধে লাগো সবাই মিলে। আরে আমাদের রাজ্যকে তো পুরস্কার পেতেই হবে নাকি? মন্ত্রীমশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ, এই তো চাই। আমাদের তো পুরস্কার পেতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রীমশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করা। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ, বলো 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 শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ, 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ঝকঝক করবে একেবারে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে ঢেড়া পেটাই। দেখাচ্ছি তোমাকে গোপাল। কিরে, আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু, খুব ভালো হয়েছে গো। আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগলো বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না, তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন যার বাড়ির ধার ঝকঝক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবেন। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঢেড়া পিটিয়ে গেল। কিছু একটা ব্যাপার আছে। ও দাদু, বলো না গো। শোন তবে, নবাব বাহাদুর ঘোষণা করেছেন যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আর আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ, খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি।
ওনার ভাবগতিক কিন্তু আমার ভালো লাগেনি। নবাব বাহাদুর আসছেন, আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুন। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন বললে তেমনই হবে। আজ থেকে নজরে রাখবো। ঠিক আছে, তবে যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই উল্টে, ওইদিকে তো বটা ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন বটা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধেবেলায় শুয়ে আছো যে বড়? বলি শরীর টরীর খারাপ হলো নাকি? না গিন্নি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে জুটলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাবনার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিন্নি। কাকে নিয়ে গো? আবার কে? মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই হলো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকেই সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে, এক ঢিলে দুই পাখি। কিরকম? গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। এ আর কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই বিটলে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। ও গোপাল দাদু, গোপাল দাদু। তোদের কথাই ভাবছিলাম। কই গো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখলি আর কি শুনলি? দাদু, মন্ত্রী মশাই বটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে। গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু, মন্ত্রী মশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও ওড়ো, লাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে, এই নে।
বাবারা পেট ভরে খা, পেট ভরে খা। এই যে মন্ত্রী, সাফাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি, একই তব লীলা, অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মহারাজ, মন্ত্রী মশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখে মনে বিস্তর ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্মটি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। এই থামো থামো, কোথা বাংলায় কথা বলো তো, নইলে একেবারে বরখাস্ত করব। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? গোপাল, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের ফতেয়া দিয়ে গেছেন, আর এখানে আমার মন্ত্রী আচমকা শুদ্ধ ভাষায় কথা বলে সভা শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো। মহারাজ, প্রজারা জঞ্জাল ফেলবে কোথায় সেটা বুঝতে পারছে না। সবাই তো বলেই খালাস, কিন্তু বাড়ির জঞ্জাল কোথায় ফেলবে? কোথায় ফেলবে সেটা তুমিই বলো। আমাদের রাজ্যের যে বড় মাঠটা আছে সেখানে যদি জঞ্জাল ফেলার ব্যবস্থা করা যায় তবে কেমন হয় মহারাজ? ওখানে লোকালয় নেই। বাহ বাহ, মন্দ বলনি তো। না 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 না, তুমি সত্যিই নিজেকে শুদ্ধ করেছো। আজ বলতে দ্বিধা নেই যে তুমি কিন্তু যোগ্য মন্ত্রী। ধন্যবাদ মহারাজ, আমি সবসময় রাজ্যের কথাই চিন্তা করি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিলাম। তুমি আমার প্রাসাদের জঞ্জাল সাফাইয়ের কাজটা তদারকি করো। এই রে, যদি এখানে আটকে পড়ি তাহলে ওদিকটা তো গুলিয়ে গুলে মাছ হয়ে যাবে। গোপালকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। মানে মহারাজ, আমি তো পুরো রাজ্যটার সাফাই নিয়ে দেখছি, তাই আপনি বরং প্রাসাদ পরিষ্কার করার কাজটা গোপালকেই দিন। বাহ বাহ বাহ, এটাও তো ভালো বলেছো, উত্তম বলেছো, উপযুক্ত মন্ত্রীর মতো কথা বলেছো। আজ সত্যি তুমি শুদ্ধ হয়েছো। গোপাল, তাহলে তুমি প্রাসাদে দায়িত্ব নিচ্ছ তো? যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে চাইছো। ওদিকে বানর সেনা রয়েছে, তাকে সামলাও মন্ত্রী মশাই। বাহ, খুব ভালো। দেখবি একটুও জঞ্জাল যেন না থাকে। একটুও জঞ্জাল থাকবে না দাদু। শোন, আমাকে মহারাজ দায়িত্ব দিয়েছেন রাজবাড়ি পরিষ্কার রাখার। আমি রাজবাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, এদিকের কাজ যেন ঠিকঠাক হয়। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদু। সেনাপতি, দেখো রাজবাড়ির নতুন ঝাড়ুদারকে। ছিল ভাঁড় আর হলো ঝাড়ুদার। প্রণাম মন্ত্রী মশাই, আপনার আজ্ঞা নিয়ে তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, মানে ঠিক করে কাজটা করো। আমি আর সেনাপতি বাইরেটা দেখছি। আপনি নিশ্চিন্তে বাইরে সাফাই অভিযান দেখতে থাকুন, আমি এখানে সব ঝেঁটিয়ে সাফ করে দেব। কথা দিলাম, একটু জঞ্জালও রাখবো না। এই চলো সাফাই শুরু করি। কোথা থেকে শুরু করব বলো তো গোপাল দাদা? বাইরে থেকে শুরু কর। আমি রানীমার সাথে একটু কথা বলে আসি। রানীমার সাথে খুব দরকারি কথা আছে। ওহ, আমি ভাবতেও পারছি না যে তুমি উপস্থিত থাকতে এই ঘটনা ঘটে কি করে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, আমার মনে হচ্ছে। তাহলে কি ওই জিনিসটার হাত পা গজালো? কি হলো মহারাজ? কাল নবাব বাহাদুর আসবে, আর আজ মহারানীর হীরের 7 নড়ি হার পাওয়া যাচ্ছে না। সে কি, কে চুরি করলো? সেটা যদি জানতে পারতাম তাহলে তো কান ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। হারটা চুরি হয়নি মহারাজ। তাহলে জঞ্জালের সাথে ওই হারটা জঞ্জাল ফেলার মাঠে চলে গেছে। সে কি, ওই দামি হার জঞ্জালে চলে গেল? ও, নবাব বাহাদুর চলে গেলে ওই হার জঞ্জাল থেকে এনে দিতে হবে। ব্যাস তাই করব মহারাজ, শুধু কালকের দিনটা যেতে দিন। দেখলেন তো মহারাজ, কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, আপনি এত ভালোবাসেন। এই তুমি আর কাটা খায়ে নুনে ছিটে দিও না তো।
আমি মরি নিজের জ্বালায়। নগেন আমার গোপ রেখেছে। চল চল ঘটা, তাড়াতাড়ি জঞ্জালগুলো গোপালের উঠোনে ফেলে দিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি থেকে কোদালটা নামা। ওরে থাম, মারবি নাকি? মারবো কেন? কি মুশকিল? আপনি এই জঞ্জালের মধ্যে কি করছেন? জঞ্জালের গন্ধ শুকছেন নাকি? থাম, এমন কথা শোনাবো যে তোরা লাফ দিয়ে উঠবি। শোন, এই জঞ্জালের মধ্যে রানীমার সাতনড়ি হাটটা চলে এসেছে। এই হাটটা পেলে আর রাজামশাইয়ের পুরস্কারের কোনো প্রয়োজন নেই। আর বেচে যা টাকা পাবো তা আমরা তিনজনে ভাগ করে নেব। বলেন কি? তাহলে জঞ্জালে নামি? সারা রাত ওই জঞ্জাল কেটে হার বার করবই করব। বাহ কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে এসে ভীষণ খুশি হয়েছি। কি উজির? হ্যাঁ জাহাপানা, সেরা রাজ্য হিসেবে তোমার হাতেই আমি পুরস্কার তুলে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কই তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ তাই তো গোপাল মন্ত্রী কোথা? উনি ছাইগাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত মহারাজ। কি হেয়ালি করছো গোপাল? চলুন নিয়ে যাচ্ছি, যেতে যেতে সব বলছি। আরে বেরিয়ে এসো মন্ত্রী। সাতনড়ি হার ওই জঞ্জালে নেই। হীরের সাতনড়ি হার নাকি জঞ্জালে থাকবে? বলিহারি বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। ওটা নাটক ছিল, রাজা মশাইও জানতেন না। আমি রানীমার সাথে যুক্তি করে এই নাটকটা করেছি। হারটা রানীমার কাছে ছিল, আছে, থাকবে। বুদ্ধি বটে তোমার গোপাল। রাজ্যের সবচেয়ে নোংরা জিনিসটাকে জঞ্জালে স্তূপে রেখে আসল পুরস্কারটা তুমি জিতে নিলে। ও মন্ত্রী, এবার তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে এসো। কৃষ্ণনগরে আসল রত্ন তো গোপাল। আজ সকলের সঙ্গে আমিও বলি, জয় গোপালের জয়। জাহাপানা, কয়েকদিন ধরে আপনাকে দেখছি, আপনি কেমন আনমনা উদাস হয়ে রয়েছেন। কি হয়েছে জাহাপানা? মন ভালো নেই উজির, মন ভালো নেই। কেন জাহাপানা? সবকিছু পানসে লাগছে। কেন লাগছে? আরে মনে আনন্দ না থাকলে সবকিছু পানসে লাগবে না তো কি হবে? যাও, আমার মনে কিভাবে আনন্দ দেয়া যায় ভাবো। ভেবে যদি কিছু সমাধান সূত্র মনে আসে তবেই তোমার মুখ আমাকে দেখাবে। এখন যাও, ভাবো। যা বাবা, নবাব বাহাদুর কিসে আনন্দ পাবে সেটা আমি কি করে বুঝবো? কি হলো, হাঁ করে বোকার মতন দাঁড়িয়ে আছো কেন? যা বললাম সেটা করো, ভাবো আমায় কিভাবে আনন্দ দেয়া যায়। যাও। ঠিক আছে জাহাপানা, ভাবছি। গোপাল, তোমার তুলনা নেই। তুমি আমাকে তোমার বুদ্ধি দিয়ে আমার রাজ্যকে যে কতভাবে বাঁচিয়েছো তার ইয়ত্তা নেই। ওই শুরু হলো যত সব আদিক্ষেতা, সব কিছু যেন গোপাল করেছে। মহারাজ, একটা ছোট্ট নিবেদন আছে। বলো শুনি, তোমার কি নিবেদন? একটা অঙ্কের প্রশ্ন আছে, আমি সেই প্রশ্নের উত্তরটা মন্ত্রী মশাইয়ের কাছ থেকে জানতে চাইছি। জানতে চাইছো? কিন্তু মন্ত্রী কি বলবে বলে প্রস্তুত? আরে গোপাল কি সকালবেলা আর কোনো কাজ পায় না? সকাল থেকে শুধু আমার পেছনে লাগা। অঙ্কের প্রশ্ন? কেন, তুমি কি অঙ্কে কাঁচা নাকি? না, যত বড়ই অঙ্ক আসুক না কেন আমি প্রস্তুত। বলো গোপাল, কি বলবে বলো। এটা একটা বিয়োগ অঙ্ক। 37 থেকে 30 বাদ দিলে কত থাকে? এই তো গোপালের বোকামি শুরু হয়ে গেছে। এত সোজা একটা বিয়োগ দেয় গোপাল? এটা কি একটা বিয়োগ হলো? এই গোপাল, এইটা আবার কি ধরনের প্রশ্ন?
এটা কি একটা প্রশ্ন হলো নাকি? পারবেন না মন্ত্রী মশাই? আরে আরে কি বলছো উল্টো পাল্টা পাগলের মতো? এ তো প্রাথমিক পর্যায়ের অঙ্ক। এই প্রাথমিক পর্যায়ের অঙ্কটাই আপনি পারবেন না? পারবো না? না, আমি নিশ্চিত আপনি পারবেন না। না পারলে অবশ্য লজ্জার কিছু নেই, অনেকেই অনেক কিছু পারে না। তুমি কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছ গোপাল, খুব রাগিয়ে দিচ্ছ। হ্যাঁ গোপাল, এটা কিন্তু সত্যি অপমানের। আর তুমিও মন্ত্রী, বলে দাও না উত্তরটা। বলুন না মন্ত্রী মশাই, আমি বলছি যদি আপনি সত্যি উত্তরটা দিতে পারেন তাহলে আমি এই সভা ছেড়ে চলে যাব, কথা দিলাম। বাহ 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 বাহ, এ তো আমার হাতে অস্ত্র তুলে দিল গোপাল। 37 থেকে 30 বাদ দেব, হাতে থাকবে 7। এবার কিস্তিমাত। ওই যে বললাম মহারাজ, যেটা আপাত দৃষ্টিতে সোজা মনে হয় সেটা আসলে সোজা নয়। না মন্ত্রী মশাই, হলো না, আপনি অকৃতকার্য হলেন। বললেই হলো 37 থেকে 30 বাদ দিলে 7 থাকে। থাকে না, থাকে না, থাকে না, থাকে 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 না, থাকে না। এ নিশ্চয়ই গোপালের কোনো মোক্ষম পেঁচ। হ্যাঁ, গোপাল, তোমার কোথাও ভুল হচ্ছে। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন। না রাজবৈদ্য, মন্ত্রী মশাই ভুল উত্তর দিয়েছেন। না, এর মধ্যে নিশ্চয়ই গোপালের কিছু কারসাজি আছে। আমি বরং চুপ করে মজাটা দেখি। আমি ভুল উত্তর দিয়েছি, তাহলে ঠিক উত্তরটা দাও। তাহলে স্বীকার করলেন যে আপনি এই বিয়োগটা পারলেন না? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করলাম। তাহলে সবাই শুনে নিন, মন্ত্রী মশাই এই বিয়োগটা জানেন না। আরে সঠিক উত্তরটা আমাদের সবাইকে দিয়ে কৃতার্থ করো। তাহলে ভালো করে শুনে নিন মন্ত্রী মশাই, 37 থেকে 30 বিয়োগ করলে হাতে থাকে কি? কি? সাই। কি? সাই। 37 থেকে 30 বাদ দিলে সাই থাকে, সোজা। কি মন্ত্রী মশাই বলুন? কি মন্ত্রী, জবাব দাও। আমি অবশ্য একটা আন্দাজ করেছিলাম যে গোপাল এই ধরনের কিছু একটা বলবে। তুমি তো জমিয়ে দিলে গোপাল। 37-এর 30 বাদ, হাতে থাকে সাই। সেই শুনে মন্ত্রী মশাই হলেন রেগে কাঁই। মন্ত্রী, গোপাল কিন্তু তোমাকে বেশ ভালোই জব্দ করলো, কি বলো? খুব আনন্দ পেলাম। এই জন্যই গোপাল তোমাকে আমার এত ভালো লাগে। কি যে করি, এই একটা লোক আমাকে পাগল বানিয়ে ছাড়লো রে। জাহাপানা, বলো উজির, সমস্যার কি সমাধান হলো? সমাধান করার আপ্রাণ চেষ্টা করছি জাহাপানা। সমাধান না করে কেন এসেছো? বলেছি না সমাধান করে আমাকে তোমার মুখ দেখাবে। এখন যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে। আর শোনো, আজকের রাতটাই তোমার হাতে আছে, তারপর কিন্তু আমার মন আরো খারাপ হবে। তখন যে কি হবে কিছু বলতে পারছি না। আমি চেষ্টা করব জাহাপানা। তা গোপাল, আর কিছু মজাদার হবে না? মন্ত্রী মশাই কি একটু প্রশ্ন উত্তর খেলা খেলবেন? আমি দ্রুত গতিতে আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি আমাকে দ্রুত গতিতে উত্তর দেবেন। তা লেগে পড়ো মন্ত্রী, যে জিতবে তাকে আমি 100 সোনার মোহর দেব। আমাকেই উত্তর দিতে হবে? এটা কি রকম কথা বলছো? তুমি আমার মন্ত্রী, তোমার কত সম্মান। নাও নাও, গোপালের দ্রুত গতির প্রশ্নের দ্রুত গতিতে উত্তর দিয়ে গোপালের থোঁতা মুখটা একেবারে ভোঁতা করে দাও দেখি। এই আমাকে ভাজা ভাজা না করে মহারাজের শান্তি নেই। ঠিক আছে ঠিক আছে, গোপাল নাও, শুরু করো তোমার দ্রুত গতির প্রশ্ন। প্রস্তুত? একে একে কত হয়? 2। ভুল। পরের প্রশ্ন, 2 এ 2 কি হয়? 4 হয়। ভুল। পরের প্রশ্ন, আরে কি করে ভুল হয়? যেরকম ভাবে ভুল হয়। মহারাজ, গোপাল পাগল হয়ে গেছে। ভুলটাকে ভুল বলাটা কি অপরাধের? আরে আমি কি ভুল করেছি সেটা আমাকে বলতে হবে তো। একে একে কত হয়? এটার উত্তর 2। 100 বার 2, 1000 বার 2। 100 বার ভুল, 1000 বার ভুল। তাই তুমি বলো একে একে কত হয়, বলো। 11। 1 10 1 11। আমি কি আপনাকে যোগ করতে বলেছি? গোপাল, এই না হলে গোপাল। এবার তুমি বলো, 2 এ 2 কি
কি হয়? দুধ পাওয়া যায়। কি ঠিক বলিনি? অসাধারণ গোপাল, অসাধারণ। কোনো কথা হবে না মন্ত্রী, মানতেই হবে গোপাল অসাধারণ। কি সভা কবি, তুমি থেমে কেন? আহা, এই পরিস্থিতিতে তুমি কিছু না বললে তো চলবে না। একে একে 11 লাগলো মজা ভারী। দুয়ে দুয়ে দুধ পাওয়া হলো তাড়াতাড়ি। মন্ত্রী মশাই ঘায়েল হলেন দ্রুত প্রশ্ন বানে। সভাকবি শেষ করে গোপালের জয়গানে। গোপাল, তোমার বুদ্ধিকে প্রণাম। আজকের দিনটা বেশ মজায় মজায় কেটে গেল। আজ একেবারে মনটা ভরে গেছে। আনন্দের রেশ নিয়েই আজকের মতো সভা শেষ করলাম। এই তোমার দোকানে যত ভালো ভালো মিষ্টি আছে আমাকে দাও। আমার মন খুব খারাপ। তোমার দোকানের মিষ্টি খেয়ে যদি মাথায় কিছু আসে, আমি এখানে একটু বসছি। এই ওদের মশাই, আপনার মুখে হাসি নেই কেন? এই সরো তো, আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। আরে বাবা, আমাকে একটু মিষ্টি খাওয়ালে আপনার খারাপ মন ভালো হয়ে যাবে। কি করে? আরে আগে তো খাওয়ান, তারপরে তো বলবো। আগে বলো, তারপর খাওয়াবো। ঠিক আছে, ঠিক আছে, নিন, বলুন বলুন, আপনার সমস্যা বলুন, আমি সমাধান করে দেব। নবাব বাহাদুরের খুব মন খারাপ। নবাব বাহাদুর আমাকে আজকে রাতটুকু সময় দিয়েছেন। কাল সকালে নবাব বাহাদুরের মনকে ভালো করে দিতেই হবে। এখন তুমিই বলো, সেটা কি করে সম্ভব? নবাব বাহাদুরের রোগ জানলাম না, কিভাবে ওষুধ দেব? আপনি কি বললেন যে নবাব বাহাদুরের মন খারাপ, মন ভালো করতে হবে? হ্যাঁ, কিন্তু উপায় কি কিছু আছে? আছে আছে, উপায় আছে। উপায় হলো নবাব বাহাদুরকে হাসাতে হবে। নবাব বাহাদুরের একঘেয়ে লাগছে। হ্যাঁ, একঘেয়ে। এই সমস্যার সমাধান হলো কৃষ্ণনগরের গোপাল। গোপালকে নিয়ে আসুন। এবার নবাব বাহাদুরের কাছে গিয়ে গোপালের নামটা শুধু বলুন, দেখুন দেখুন কি রকম অলৌকিক ঘটনা ঘটে যায়। হ্যাঁ, গোপাল, হ্যাঁ 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 হ্যাঁ, এটাই তো আমার একমাত্র তুরুপের তাস। ঠিক বলেছো সমাধান বাবা। আমি এক্ষুনি যাচ্ছি নবাব বাহাদুরের কাছে। জাহাপানা, আমি কি ভেতরে আসতে পারি? আমার মন ভালো করার উপায় ভেবেছো? ভেবেছি জাহাপানা। তাহলে ঘরে এসো। কি ভেবেছো একবার বলো দেখি। গোপাল। গোপাল মানে কৃষ্ণনগরের গোপাল? তুমি ভালো ভেবেছো, কিন্তু এরপর কি ভেবেছো? ওকে আমাদের এখানে আনতে হবে, দিন কয়েক রেখে দিতে হবে। তাহলেই দেখবেন আপনার মন প্রাণ একদম তাজা হয়ে যাবে। বাবা 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 বাবা, বেশ ভালো ভেবেছো উজির, আমি খুব খুশি হয়েছি। তাহলে যাও, কালকে কৃষ্ণনগরে দুধ পাঠাও। গোপালকে এখানে আনতে হবে। ব্যাস ব্যাস, গোপালকে পেয়ে গেলে আমার আর কোনো চিন্তা নেই। উজির, তোমার বেতন এই মাস থেকে বাড়িয়ে দেবো। ধন্যবাদ জাহাপানা। গিন্নি, এই দেখো তাল নিয়ে এসেছি। ও মা, তাল নারকোল সব এনেছো? তোমার হাতের তালের বড়া, আর সেটা কি! আর আমার নাতি নাতনিগুলো বনের জলে ভেসে এসেছে। এমা, না 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 না, কতগুলো তাল এনেছি, আরে দেখোই না। তাহলে রাজসভায় যাবার পথে ওদের একটু খবর দিয়ে দিও। ওরা এলে ওদের দিয়ে নারকোলগুলো কুড়িয়ে নেবো। হ্যাঁ ঠিক আছে, আমি চট করে 3টে ডুব দিয়ে আসি, তুমি ভাত বাড়ো। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর?
মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুরের দূত এসেছে। কি বিপদ! নবাব বাহাদুরের দূত আবার এলো। প্রহরী, যাও যাও যাও, দূতকে নিয়ে এসো। এই ভালো করে নারকোলগুলো কুড়োতে থাক, মিহি করে। হ্যাঁ, আমরা নারকোলগুলো ভালো করে কুড়িয়ে নেব, তুমি একদম চিন্তা করো না। তাহলে আমি তাল ছাড়াচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তুমি তাই করো, আমরা এখানে আমাদের কাজটা খুব ভালোভাবে করছি। গোপাল দাদু, এতগুলো তাল এনেছো কেন গো? তালের বড়া খেতে ইচ্ছে করেছে তাই। শোন শোন শোন, তোরা কাজ কর, কাজ কর, দেখি কাজ কর। প্রণাম মহারাজ। বলো দূত, নবাব বাহাদুর কি খবর পাঠিয়েছেন? এই নিন মহারাজ, নবাব বাহাদুর এই পত্রটা আপনার জন্য পাঠিয়েছেন। মন্ত্রী, নবাব বাহাদুরের পত্রটা একটু পড়ো। ঠিক আছে মহারাজ। কৃষ্ণচন্দ্র, আমি কয়েকদিনের জন্য তোমার সভাসদদের মধ্যে থেকে গোপালকে আমার মুর্শিদাবাদে আমার দরবার আলোকিত করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তুমি অনতিবিলম্বে গোপালকে আমার কাছে প্রেরণ করো, অন্যথায় কঠিন শাস্তি পাবে। ইতি নবাব। আবার কি আবদার? আমার গোপালকে নিয়ে আবার টানাটানি কেন? ও গোপাল, কি রকম কথা বলো তো? কিরকম কথা? বুকে লাগলো ব্যথা, একেবারে যাতা। ঝোলের জন্য হাতা, বর্ষাকালে ছাতা, আর শীতকালে কাঁথা। বাবা 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 বাবা, গোপালটা কিছুদিনের জন্য কৃষ্ণনগরে থাকবে না? আমাকে যা করতে হবে এই কদিনের মধ্যেই করতে হবে। মহারাজ, নবাব বাহাদুরের আদেশ তো আমাদের মানতেই হবে। এটা আবার নবাব বাহাদুরের কিরকম রসিকতা? আমি তো খুব ধর্ম সংকটে পড়লাম। মহারাজ খুব চিন্তায় পড়ে গেছেন, এবার কি হবে? মহারাজ, নবাব বাহাদুর কিন্তু গোপাল দাদার জন্য অপেক্ষা করছেন। মহারাজ, নবাব বাহাদুর যখন চাইছেন তখন তো আমাকে যেতেই হবে। এইটা তো আমার কাছে খুব যন্ত্রণাদায়ক ব্যাপার। কিন্তু বিষয়টা খুব গম্ভীর। গোপাল, তুমি যত তাড়াতাড়ি পারো মুর্শিদাবাদের দিকে রওনা হয়ে যাও। মন্ত্রী মশাই, যাব তো আমি মুর্শিদাবাদ, আপনারা তো চিন্তা হবার কারণটা ঠিক বুঝলাম না। গোপাল চলে যাবে বলে তুমি তো দেখছি একেবারে হাত পা তুলে নাচতে লেগেছো। এত যে কি আনন্দ তোমার আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে আমার যে বুক ফাটছে। মহারাজ, আমাকে এক্ষুনি চলে যেতে হবে। গোপাল দাদাকে কবে পাঠাচ্ছেন সেটা আমাকে একটুখানি বলে দিলে ভালো হয়। আজ তো হবে না, আজ তো সবে জানলাম। মাঝে একটা দিন সময় দিন, আমি সব আয়োজন করে পরশুদিন নবাব বাহাদুরের কাছে যাব, কথা দিলাম। কয়েকদিন ধরেই নবাব বাহাদুর ভীষণ মনমরা ছিলেন। আমাদের উজির মশাই তোমার নাম করতেই উত্তেজিত হয়ে বললেন, এক্ষুনি দূতকে পাঠাও। বিদায় মহারাজ। তাহলে আমি নবাব বাহাদুরকে জানিয়ে দিচ্ছি গোপাল দাদা আগামী পরশু মুর্শিদাবাদ আসছেন। প্রণাম। বিজ্ঞানী, আজ আমার খুব কষ্টের দিন। না, আজ সভা এখানেই শেষ হলো। মহারাজ, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। এই কৃষ্ণনগর ছেড়ে আমি স্বর্গে গিয়েও সুখ পাবো না মহারাজ। হ্যাঁ, আমি তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করব। কাল তো আমি আসছি রাজসভাতে একটা বিশেষ জিনিস নিয়ে, আমার গিন্নির হাতের বানানো তালের বড়া। ভোলা, ও ভোলা। বলো গোপাল দাদা, কি খবর তোমার? খবর ভালোই। আমাকে কিছুদিনের জন্য মুর্শিদাবাদে যেতে হবে, বুঝলে? নবাব বাহাদুর ডেকেছে। ওরে বাবা, তার মানে তোমার তো এখন তুঙ্গে বৃহস্পতি। অত আহ্লাদের কিছু হয়নি ভোলা, শুধু যে কথাটা তোমাকে বলতে এসেছি সেটা শোনো। বলো বলো বলো। বুঝেছো? বুঝেছি। ব্যাস, আমি নিশ্চিন্ত। ওরে বাবা, তালের বড়ার গন্ধ তো রাস্তার মোড় পর্যন্ত চলে গেছে। দিদা দারুণ ভেজেছে। দিদা ভাজছে আর আমরা খাচ্ছি। দিদিমা, গোপাল দাদুকে কয়েকটা দাও। আরে মানুষটাকে হাত মুখ ধুতে দে। এই সব সুখ ছেড়ে আমাকে নবাবের কাছে যেতে হবে, না গেলেও খারাপ দেখায়। যাকগে, নবাবকে খুশি করে তাড়াতাড়ি কৃষ্ণনগরে ফিরতে হবে।
কি গো, কি ভাবছো? কাল বাদে পরশু আমাকে মুর্শিদাবাদ যেতে হবে বুঝলে, এবং ওখানে বেশ কিছুদিন থাকতে হবে। সে কি গো, কেন? নবাব বাহাদুরের ইচ্ছা, খেয়ালও বলতে পারো। তবে চিন্তা করো না, কৃষ্ণনগর হলো আমার ভিটে, আমার জন্মস্থান। আমাকে কেউ শত সম্পদ দিলেও কৃষ্ণনগরকে আমার থেকে আলাদা করতেই পারবে না। তালের বড়া খাইয়ে আজ গোপাল মুর্শিদাবাদের দিকে রওনা দিল। ও, আমার বুকটা একেবারে ভেঙে যাচ্ছে। এখন যদি নবাব গোপালকে আর ফিরতে না দেন। ওহ, তাই যেন হয় ঠাকুর, তাহলে আর অঙ্কের সমাধান করতে হবে না, সুখে বাকি জীবনটা কাটবে। আরে আরে শুভ শুভ বলো রাজবৈদ্য। তুমি ভাবলে কি করে রাজবৈদ্য যে গোপাল মুর্শিদাবাদে থেকে যাবে? আমি বলছি মিলিয়ে নিও, কিছুদিনের মধ্যেই গোপাল এখানে ফিরে আসবে। সেটাই যেন হয় বিজ্ঞানী। গোপাল আসবে ফিরে, এটা আমাদের বিশ্বাস। গোপাল আমাদের প্রাণ, আমাদের শ্বাস প্রশ্বাস। নবাব বাহাদুরের জয় হোক। এসো 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 গোপাল, আরে তোমার জন্যই পথ চেয়ে বসে আছি। সে তো আমার পরম সৌভাগ্য জাহাপানা। তুমি জানো না আমি তোমাকে দেখার জন্য কতটা ব্যাকুল ছিলাম। তোমার বুদ্ধি, তোমার রসিকতার ঝলক দেখবো বলেই বসে আছি। আজ কতদিন পর নবাব বাহাদুর প্রাণ খুলে হাসছে, দেখতে যে কি ভালো লাগছে। হ্যাঁ গোপাল, তোমাকে আর ছাড়বো না, এইবার তোমাকে এখানে রেখে দেবো। তুমি যা চাইবে শুধু মুখ ফুটে বলবে, দেখবে পলক ফেলতেই হাজির হয়ে যাবে। যা চাইবো তাই পাবো, শুধু মুখের কথাটা খসাতে হবে। মাথায় একটা বুদ্ধি এসেছে, যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না। সে তো আমার পরম সৌভাগ্য, নবাবের আশ্রয়ে থাকবো। কিন্তু আমি না খুব পেটুক জাহাপনা, যখন তখন যা খুশি খেতে ইচ্ছে করে, তখন বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে দিতে ইচ্ছে করে। মানে এই দেখুন না উজির, আমার এখন খুব তালের বড়া খেতে ইচ্ছা করছে। আমাদের এখানে কোথায় তালের বড়া ভাজে? কোনো দোকানের নয় জাহাপনা, ওটা আমার গিন্নি খুব ভালো ভাজে। গরম গরম না খেলে তার মজাই পাওয়া যাবে না। গিন্নির নরম নরম হাতে গরম গরম তালের বড়া যে না খেয়েছে তার জীবনই বৃথা। ও জি, অতিথিকে যদি ঠিক মতন সৎকার করতে না পারি তবে তো নরকে যাব। তারপর ধরুন গিয়ে ভোলার দোকানের সরভাজা, সেটা তো একটা বিখ্যাত মিষ্টি। আমি তো মধ্যাহ্ন ভোজনের পর কয়েক হাঁড়ি সাবার করে দিই। ও জির, আমাদের কোনো ময়না সরভাজা করে না? সে হয়তো করে, কিন্তু ভোলার দোকানের মিষ্টি হলো আমার প্রিয়। ও জির, এ তো গোপালকে নিমন্ত্রণ করে যন্ত্রণায় ফেললাম, কি করা উচিত বলো তো? আমি একটা কথা বলবো জাহাপানা। বলো। আপনি চলুন না কয়েকদিনের জন্য কৃষ্ণনগর, মন ভালো থাকবে। আরে তুমি তো ঠিক কথাই বলেছো উজির, তুমি আর আমি দিন কয়েকের জন্য কৃষ্ণনগর যাব তালের বড়া আর সরভাজা খেতে। তাহলে একটা কাজ করুন, দুধকে পাঠিয়ে দিন, মহারাজ তৈরি থাকবেন। আর আমার গিন্নিকেও খবর দিয়ে দেব বাজার থেকে তাল আনবার জন্য। গোপাল ঠিক বলেছো, দুধকে পাঠিয়ে দাও, ও গিয়ে বলবে যে গোপালকে নিয়ে নবাব আসছে। না 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 না, কিছু বলার দরকার নেই, আমরা গিয়ে সবাইকে চমকে দেবো। আজ নিয়ে দুদিন হলো, কি তাই না বিজ্ঞানী? আগে হ্যাঁ মহারাজ, দুদিন আমি গোপাল ছাড়া। এটাই তো আমি চাই। মহারাজ, মুর্শিদাবাদের নবাব, উজির আর গোপাল দাদা তিনজনই এসেছেন। এসেছেন? কোথায় কোথায়? আরে তাড়াতাড়ি আসতে বলো। ফিরে এলাম মহারাজ, আর নিয়ে এলাম নবাব বাহাদুর আর উজিরকে। কৃষ্ণচন্দ্র, এখানে এলাম গোপালের গিন্নির হাতে তালের বড়া আর ভোলার দোকানের সরভাজা খাবো বলে। আমি যাবার আগে ভোলাকে বলে গেছি আলাদা করে ভালো ঘিয়ে সরভাজা ভেজে রাখতে, নবাব বাহাদুর খাবেন। সে কি গোপাল, তুমি জানতে নাকি যে আমি আসবো? হ্যাঁ জাহাপনা, আমি তো গেলামই আপনাকে আনতে। সত্যি গোপাল, তোমার উপমা তুমি নিজেই, বুদ্ধি বটে তোমার। আমি একটু বলি, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। দূর দূর দূর, কপালটাই খারাপ। দূর
মহারাজ, আপনি কি খুব চিন্তিত? জানি, আমি খুব চিন্তিত। মানে নবাবের কাছে খাজনা বাকি পড়ে গেছে। আচ্ছা, এই রকম অবস্থায় আমি কি করব বলো তো? সামনে আবার কালী পুজো, আলোর উৎসব। এইবার আবার খরাতে চাষাবাদ কিছুই হয়নি, ঘরে ঘরে অভাব। তাই নবাবের খাজনা যে কিভাবে জোগাড় করব? নবাব বাহাদুর অবুঝ নন মহারাজ, বোঝালে উনি নিশ্চয়ই বুঝবেন। ওই তো আমি মন্ত্রীকে বুধবার পাঠাচ্ছি। মহারাজ, আমার একটা কথা শুনবেন? বলো রানী, নিশ্চয়ই শুনবো। মন্ত্রী নয়, আপনি গোপালকে পাঠান। কেন রানী, মন্ত্রীর প্রতি কি তোমার বিশ্বাস নেই? না মহারাজ, আপনি আপনার মন্ত্রীকে নিয়ে সুখে থাকতে পারেন, কিন্তু আমি একদম আপনার মন্ত্রীর প্রতি খুশি নই। আচ্ছা, আমি কি করে এই মুহূর্তে মন্ত্রীকে বাতিল করে গোপালকে পাঠাই? মহারাজ, আপনি গোপালকে পাঠান। আমি তো শুনেছি নবাব বাহাদুর গোপালকে পছন্দ করেন। গোপালের সাথে কথা বলে নবাব বাহাদুর ঠিক খুশি হবেন। আমার কথা রাখুন মহারাজ, আপনি গোপালকে মুর্শিদাবাদে পাঠান। ঠিক আছে, ঠিক আছে। আমি কাল রাজসভায় এই নিয়ে সবার সাথে পুনরায় আলোচনায় বসব। এতেই আপনার ভালো হবে, আপনি দেখবেন মহারাজ। মহারাজ, মুর্শিদাবাদ থেকে নবাবের দূত এসেছেন। আবার এই নিয়ে 3 বার খেলা জমে গেছে। এবার নিশ্চয়ই চরমপত্র। মহারাজ, আর কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। আপনার সিংহাসন এবার গেল বলে। গোপাল, কি হবে এবারে? কি দেওয়ালিতে আমার রাজ্যের প্রজারা আসবে না? এবারে আপনার বসার জায়গাটা থাকে কিনা দেখুন, তারপর আপনার প্রজাদের কথা ভাববেন। না, এবার আমাকে নবাবের কাছে যেতেই হবে। কৃষ্ণচন্দ্রের জায়গায় আমাকে প্রতিষ্ঠিত করতে নবাব আমাকে সাহায্য করবেই। প্রহরী, নবাব বাহাদুরের দূতকে সসম্মানে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। চিন্তা করবেন না মহারাজ, নবাব বাহাদুর বাঘ ভাল্লুক নয় যে আপনাকে খেয়ে ফেলবে। ভালো করে বোঝাতে পারলে নবাব বাহাদুর বুঝবেন। তুমি কি মনে করেছো যে নবাব বাহাদুরকে তুমি যা বোঝাবে আর নবাব বাহাদুর তা বুঝে যাবেন? ঠিক তেমন ভাবে বলতে পারলে সবটাই সম্ভব। ও, তুমি বলতে চাইছো নবাব বাহাদুরকে তুমি তোমার ভাড়ামো দিয়ে খুশি করবে? ভাড়ামো কিনা বলতে পারবো না, তবে মনে সদিচ্ছা থাকলে একটু হেসে কথা বলেও মানুষকে খুশি করা যায় মন্ত্রী মশাই। তবে মহারাজ, গোপালকে ওই নবাব বাহাদুরের কাছে পাঠিয়ে দিন। গোপাল আপনার সমস্যার সমাধান করে দেবে। কি গোপাল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল। মহারাজের জয় হোক। আমি নবাব বাহাদুরের চিঠি নিয়ে এসেছি। আপনার থেকে উত্তর নিয়ে আজই ফিরে যাব। মন্ত্রী, নবাব বাহাদুরের চিঠিটা পড়ো। দাও দূত, দাও। মহারাজ কৃষ্ণচন্দ্র, আমি তোমার ব্যবহারে অতিশয় ক্রুদ্ধ। তোমাকে এত করে বলা সত্ত্বেও তুমি খাজনা দিচ্ছ না। আমার এই চিঠি পাওয়া মাত্র আমার বকেয়া খাজনা সব মিটিয়ে দেবে, অন্যথায় আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। বুঝলাম। বুঝে আর কি হবে, আমাকে আরো একটু খেলতে হবে। মহারাজকে বলবো গোপালী মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুরের সাথে কথা বলে আসুক। দূত, তুমি নবাব বাহাদুরকে জানাও যে আমি আলোচনার জন্য বুধবার আমার মন্ত্রীকে পাঠাবো। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, নবাব বাহাদুরের চিঠির যা ধরন দেখলাম, তাতে আলোচনাতে কোনো লাভ হবে বলে মনে হচ্ছে না। মন্ত্রী মশাই, আমি বলছি কি, আমরা যদি আমাদের অসহায় অবস্থার কথাটা নবাব বাহাদুরকে বোঝাতে পারি, তবে নবাব বাহাদুর ঠিক বুঝবে। আমরা বুঝবে? বেশ তো, বেশ তো। তোমার যদি এতটাই নিজের ওপর বিশ্বাস থাকে, তবে তুমি নবাব বাহাদুরের কাছে গিয়ে আমাদের অভাবটা জানাও। খুব ভালো গোপাল, তুমি চলে যাও। তোমার এই বিশ্বাস আমাদের সত্যিকারের সাহায্য করবে। রাজ্যতীষী, একটু গণনা করে দেখো দেখি, গোপাল কি আমাদের রাজ্যের জন্য কোনো শুভ খবর আনতে পারবে? গোপাল, আমাদের সকলের শুভেচ্ছা রইল। মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি নবাব বাহাদুরকে বোঝাবো।
এবং শুধু তাই নয়, এই দীপাবলিতে নবাব বাহাদুরকে আমাদের রাজ্যে আমন্ত্রণও জানাবো। পারবে গোপাল? পারবো মহারাজ। ব্যাস, ওই তো গোপাল বলে দিয়েছে, আর বিশ্বাসী আমাদের এখন পথেও। গোপাল, তাহলে খাজাঞ্চির কাছ থেকে রাখা খরচ নিয়ে তুমি বুধবার সকালে সূর্য ওঠার সাথে সাথেই রওনা দেবে। হ্যাঁ, মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা। আমরা তোমার শুভ খবরের অপেক্ষায় রইলাম। আমরা যেন পবিত্র দীপাবলিতে দীপের আলোয় দীপাবলি করতে পারি। গোপাল দাদু, এবারে পুজোটাও খুব বাজে ভাবে কেটেছে, আবার দীপাবলিও খুব বাজে ভাবেই কাটবে। এবার আমরা ফুলঝুরি রং মশাল জ্বালাবো না। ও দাদু, জ্বালাবো না? সত্যি বলছি গোপাল দাদু, এবার আমাদের পুজো ভালো কাটেনি, আর কালী পুজো ভালো কাটবে না। আমি মুর্শিদাবাদ থেকে ফিরে আসি, তারপর দেখ না কি হয়। হ্যাঁ গো, তুমি কবে যাবে মুর্শিদাবাদ? বুধবার সকালবেলা একটু ভোর ভোর রওনা দেবো, বুঝলে? হ্যাঁ গো, মন্ত্রী মশাই থাকতে তোমাকে মহারাজ পাঠাচ্ছেন যে? মন্ত্রী মশাই নিজেই আমাকে যেতে বললেন, তাই জন্যই বিষয়টা খুব কঠিন, বুঝলে? তবু আমার উপর পূর্ণ বিশ্বাস রেখেই আমি যাচ্ছি। তোমাদের সবার জন্য ভালো খবর আনবো। আর তোদের সবাইকে বলি, আমাদের কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত কি? কৃষ্ণনগরের সবচেয়ে বিখ্যাত হলো সরভাজা আর মাটির পুতুল। দুটোই ঠিক। তোদের যেটা করতে হবে, অনেক প্রদীপ বানাতে হবে, সুন্দর সুন্দর প্রদীপ, সাথে মাটির ঘট, ফুলদানি আর ওই নারকোল পাতার ঝাঁটা। কালী পুজোর আগের দিন ওই ঝাঁটা অনেকে কেনে, তোরা বানানো শুরু কর। এমনি তুমিও বানাও। আমাদের দীপাবলি দীপের আলোয় হবে। আমার কথা তোরা বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছি গো দাদু। গোপাল দাদা, ও গোপাল দাদা, তুমি যেটা বলেছিলে সেটা নিয়ে এসেছি। দাও ভোলা ময়রা, দেখো নবাবের কাছে যেন আমাদের কৃষ্ণনগরের নাম না খারাপ হয়। এটা ভোলা ময়রার তৈরি সরভাজা, এর স্বাদের কোনো তুলনা হবে না। ঠিক আছে ভোলা, আমি মুর্শিদাবাদ থেকে ফিরে তোমার সাথে দেখা করব, কেমন? জাহাপনা, আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ, তোমাকে ডেকেছিলাম। কৃষ্ণচন্দ্র কি বলেছিল? উনি বলেছিলেন আজ মন্ত্রী মশাই আপনার সাথে দেখা করতে আসবেন। মন্ত্রী আসবে? আমি ওই মন্ত্রীর সাথে কোনো কথা বলবো না। উজির, তুমি মন্ত্রীর সাথে কথা বলবে। কথা বলেই বা কি লাভ? আমাদের যেটা দেবার সেটা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। কি বলেন জাহাপানা? আমার উজিরটা ধীরে ধীরে বুদ্ধিমান হচ্ছে। তুমি ঠিকই বলেছো উজির, খাজনা দেবে, তারপর বাজনা বাজবে। ধার বাকি মিটিয়ে দাও, তুমি কি আমার পর? না, আমার উজির একেবারে রসিক চূড়ামণি। জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল ভাঁড় আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে? গোপাল, আসতে বলো, আসতে বলো, দেখি দেখি কি বলতে চায় ও। হঠাৎ করে গোপাল এলো কেন? আচ্ছা, গোপাল আসাতে কি আপনার কোনো সমস্যা হলো? না না না, কোনো সমস্যা নয়, কিন্তু একটা কিন্তুর মধ্যে পড়ে গেলাম। কেন জাহাপানা? আসলে গোপালকে আমি খুব স্নেহ করি তো, তাই কৃষ্ণচন্দ্রকে রেগে যেটা বলতাম সেটা গোপালকে বলতে পারবো না। প্রণাম নবাব বাহাদুর, শুভ বিজয়া আর আগাম শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। আমি তো জানতাম তোমাদের মন্ত্রী আসবে, তুমি এলে কেন? আগে আমাদের মন্ত্রী মশাই খুবই অসুস্থ, উনি আসতেন। অসুস্থ? কি হয়েছে মন্ত্রীর? ওনার বুকে খুব ব্যথা, খুব দুর্বল, শিঙি মাছের ঝোল খেয়ে শুয়ে আছে। বুঝলাম, তা হাতে ওটা কি? বিজয়ের পরে আর দীপাবলির আগে যে কোনো জায়গায় গেলে ওই মিষ্টি হাতে করে যাওয়াটা আমাদের রীতি নবাব বাহাদুর। নবাব বাহাদুর, আগে মিষ্টি হয়ে যাক, তারপর যা ঝাল নুন টক হবে। আগে মুখ মিষ্টি করে দিলে তারপর কি আর ওইসব ভালো লাগে? তা মিষ্টিতে কি আছে? আছে আমাদের গর্ব কৃষ্ণনগরের সরভাজা, খাঁটি দুধের, আমাদের প্রসিদ্ধ কারিগর ভোলা ময়ের। রাজ্যতীশী, তুমি ঠিকঠাক গণনা করে দেখো তো আমার কৃষ্ণনগরের ভাগ্যে কি আছে।
একরাশ হতাশা। এটা বলার জন্য কি গণনা করতে হয় নাকি? মহারাজ, গোপাল বিচক্ষণ বুদ্ধিমান, দেখবেন ও ঠিক খাজনা মাপ করে আনবে। দেখো দেখো, যত পারো স্বপ্ন দেখো। স্বপ্ন দেখতে তো কেউ মানা করেনি। আমি কাল একবার লুকিয়ে মুর্শিদাবাদ যাব, নবাব বাহাদুরের সাথে কথা বলতে হবে। ও মন্ত্রী, তুমি কিছু বলো, মানে কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে গোপালের কপাল ফাটাচ্ছে। কি গো, চুপ করে গেলি? শুভ কিছু বলো। কপাল ফাটাচ্ছে। কপাল ফাটাচ্ছে মানে কে কার কপাল ফাটাচ্ছে? না মানে গোপাল তো অনেক বুদ্ধি ধরে, সেই বুদ্ধির ঠেলায় নবাব বাহাদুরের এখন কপাল ফাটছে। ব্যাস ব্যাস, বুঝেছি। আরো বলতে হবে না। ও, গোপাল যদি কোনো মতে আমার এবারের খাজনাটা মাফ করিয়ে আনতে পারে, ব্যাস, তবে দিওয়ালিতে সবাইকে নিয়ে খুব আনন্দ করব। আর তার সাথে মা কালীর পুজো। বাহ 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 বাহ, কৃষ্ণনগরের সর ভাজা তো দেখছি অসাধারণ। থাকবে না নবাব বাহাদুর, আস্তে 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 সব ধ্বংস হয়ে যাবে। কৃষ্ণনগরের সব কিছু আজ ধ্বংসের মুখে। আমাদের মা বোনেরা যে মাটির প্রদীপ, মাটির ঘট, সুন্দর সুন্দর ফুলদানি বানাতো, সব শেষ, সব শেষ। কেন গোপাল, কি সমস্যা? একবার অতিবৃষ্টি, একবার অনাবৃষ্টি, আমাদের রাজ্যটা শেষ হয়ে গেছে। তবুও এরই মাঝে মহারাজ যথাসম্ভব করে যাচ্ছেন যাতে আমাদের দরিদ্র মানুষগুলো দুবেলা দুমুঠো খেতে পায়। উজির, এ কি শুনি? এই রকম অবস্থা তো জানতাম না। উজির, তুমি কি খবর রাখো না? আমার কাছে তো খবর ছিল জাহাপানা। তোমার কাছে খবর থাকলে তুমি আমায় বলনি কেন? তাহলে কৃষ্ণচন্দ্রকে খাজনার জন্য এভাবে চাপ দিতাম না, আর কৃষ্ণচন্দ্রকেও বলিহারি আমাকে তো পত্র দিয়ে জানাতে পারতো। মহারাজ খাজনা না দিতে পারার জন্য খুবই লজ্জিত নবাব বাহাদুর। খাজনার টাকায় কত জনহিতকর কাজ হয়, সেসব কাজ তো বন্ধই রইল। কৃষ্ণচন্দ্র তো খুব বোকা, আগে তো নিজের রাজ্যকে দেখবে, তারপর তো সব। এর মধ্যে আমাদের উৎসব দীপাবলি এসে গেছে, দুর্গাপুজো হয়ে গেছে, গরিব প্রজাদের ছেলে মেয়েদের গায়ে নতুন পোশাক ওঠেনি নবাব বাহাদুর। এবারে দীপাবলি, আমাদের কৃষ্ণনগর একেবারে অন্ধকারে থেকে গেল। আর বলো না বলো না, এই খুব কষ্ট হচ্ছে। উজির, আমি এই সব খবরগুলো পাই না কেন? তোমরা বেতন পাও তো দেশের খবর আমাকে দেওয়ার জন্য। ভুল হয়ে গেছে জাহাপানা। গোপাল, আমি কৃষ্ণচন্দ্রের সমস্ত খাজনা মাফ করলাম। মহারাজ খুব চিন্তায় ছিলেন, আমি গিয়ে মহারাজকে চিন্তা মুক্ত করব। তুমি কি আজই কৃষ্ণনগর ফিরে যেতে চাও গোপাল? হ্যাঁ নবাব বাহাদুর, একটা অনুরোধ করব নবাব বাহাদুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো গোপাল, নির্ভয় করো নির্ভয় করো। আমি মহারাজের তরফ থেকে আপনাকে কি দীপাবলিতে আমন্ত্রণ জানাতে পারি? আপনি আর উজির আমাদের কৃষ্ণনগরে এসে আমাদের সাথে দীপাবলির অনুষ্ঠানে যোগদান করবেন। ঠিক আছে গোপাল, আর তার সাথে তোমাদের মাটির তৈরি প্রদীপ, পুতুল, ঘট, ফুলদানি আমি আমার মুর্শিদাবাদের বাজারে বিক্রির একটা ব্যবস্থাও করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ নবাব বাহাদুর। বুঝলি, এখানে কিন্তু ব্যাপার খুব ঘেঁটে আছে। মহারাজের অবস্থা ভালো নয়। যখন তখন মহারাজের বিরুদ্ধে নবাব বাহাদুর কলকাঠি নাড়তে পারে। কেন? আরে খাজনা বাকি পড়ে আছে। আমি তাই বাজনা বাজাতে যাচ্ছি মুর্শিদাবাদ। তাই আমি তোদের একটু চোখ কান খোলা রাখতে বলেছি। চোখ আর কান খোলা রাখতে হবে? তার মানে তো গল্প আছে। আরে তা তো আছেই, অল্প অল্প গল্প আছে। বটা, গল্প যতই অল্প হোক না কেন, আমাদের ওই খাটুনিটা কিন্তু মোটেই অল্প নয়। সেটা তো একদম সঠিক বলেছিস। তোরা কি বলতে চাইছিস একটু পরিষ্কার করে বল। কি আর বলবো, সবই তো বোঝেন। আমাদের দুঃখের গল্প কি আর অল্প কথায় শেষ হয়? আপনার ওই অল্প গল্পের জন্য আমাদের কিছু অল্প করে খুশি করলে চোখ কান খোলা রাখতে ভীষণ সুবিধে হয়। নইলে কান শুনতে ধান শুনবো। বুঝেছি। শুধু কৃষ্ণনগরের সিংহাসনটা আমাকে পেতে দে, তারপর দেখবি কত ধানে কত চাল হয়। তোদেরকে দূর করে দেব। এটা কি আমাদের অল্প করে ধমকালেন মন্ত্রী মশাই? তাহলে চল ঘরটা, আমাদের এই গল্প শুনে লাভ নেই, আমরা অল্প করে খেয়ে শুয়ে পড়ি। আরে রেগে যাচ্ছিস কেন? সবটাতে শুধু মাথা গরম, দুষ্টু। এই নে তোদের চোখ কান খুলে রাখার জন্য এই একটা করে মোহর দিলাম। বটা, বল ঘটা, একটা মোহরে দুটো জিনিস কি
কিভাবে খুলে রাখবো বলতো? মন্ত্রীমশাই, আপনি দিচ্ছেন একটা করে মোহর আর বলছেন চোখ আর কান খোলা রাখতে, এ কি করে সম্ভব, ঠিক কি না? ঠিক আছে, ও তোদের তোদের আরো একটা করে মোহর দিচ্ছি। বাটা, চোখ আর কান খুলে রাখার জন্য ঠিক আছে, কিন্তু মুখ বন্ধ রাখবি। কেউ যদি মন্ত্রীমশাইকে ভয়ঙ্কর কটু কথা বলে, তুই কিন্তু কিছুই বলবি না, শুধু শুনে যাবি, কেমন? ও আচ্ছা 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 আচ্ছা, এই নে তোরা তোরা তোদের মতো কাজ কর। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ, আপনি নিশ্চিন্তে ঘুরে আসুন। গোপাল, বলো বলো। আরে তোমার কথা শুনবো বলেই তো আমরা সবাই বসে আছি। মহারাজ, নবাব বাহাদুর খাজনা মাফ করে দিয়েছেন। কি বলছো কি? তুমি তো অসম্ভবকে সম্ভব করলে। মহারাজ, মন্ত্রী মশাই কোথায়? এই খবরটা তো মন্ত্রী মশাইকে দেব বলে ছুটে ছুটে আসছি। মন্ত্রীমশাই একটা বিশেষ কাজে বাইরে গেছেন, তা তুমি শেষ পর্যন্ত করতে পারলে? না করার কি আছে বিজ্ঞানী, একটু ভালো কথা তো সবাই পছন্দ করে, আর মানুষকে যদি বোঝাতে পারো তবে সব সমস্যার সমাধান হয়ে যাবে। মহারাজ, তাহলে এবার আনন্দ করুন। আরেকটা কথা, দীপাবলি আরো সুন্দর হবে। কিভাবে? নবাব বাহাদুর আসছেন আমাদের কৃষ্ণনগরে দীপাবলি পালনে, আর উনি দীপাবলির জন্য 1000 সোনার মোহর পাঠিয়েছেন। গোপাল আজই মাত করে দিল। বাহ, তোরা তো খুব সুন্দর প্রদীপ বানিয়েছিস রে। আর এই দেখো, ঘট, ফুলদানি, ঝাঁটা। তুমি বলে গেছো আর আমরা তোমার কথা না শুনে বসে থাকবো, এটা কখনো হয়েছে? তোরা তো আমার লক্ষ্মী বানর সেনা, জানিস এবারে কি হয়েছে? কি হয়েছে? নবাব বাহাদুর নিজে আসছেন দীপাবলিতে। আমাদের কালী পুজো খুব ঘটা করে হবে, আর তার সাথে আমাদের কৃষ্ণনগর সেজে উঠবে আমাদের তৈরি করার প্রদীপে। আর আমাদের দীপাবলির জন্য নবাব বাহাদুর 1000 সোনার মোহর পাঠিয়েছেন। আর আমাদের কৃষ্ণনগরের মাটির পুতুল, ঘট, প্রদীপ মুর্শিদাবাদের বাজারে বিক্রির জন্য নিয়ে যাবেন। মা, এই তাই নাকি? এসব সম্ভব হয়েছে তোমার জন্য? না গিন্নি, সব হয়েছে আমাদের সবার চাওয়ায়। বাহ দাদু, তাহলে এবারে আমাদের নতুন জামা হবে? হবে হবে। জয় নবাব বাহাদুরের জয়! জয় নবাব বাহাদুরের জয়! জাহাপানা, কৃষ্ণনগর থেকে মন্ত্রী এসেছে আপনার সঙ্গে দেখা করতে। সে কি? মন্ত্রীর তো শুনেছিলাম খুব শরীর খারাপ, পাঠিয়ে দাও। কি ব্যাপার জাহাপানা, মন্ত্রী কেন এলেন? সেটা তো আমারও প্রশ্ন। প্রণাম নবাব বাহাদুর। তোমার তো খুব শরীর খারাপ মন্ত্রী, তুমি এলে কি করে? আমার শরীর খারাপ কে বললো? গোপাল। আসলে আসলে গোপালকে একটু দেখতে চেয়েছিলাম, মাপতে চেয়েছিলাম। মহারাজ তো তার উৎসব নিয়ে আছে, এদিকে আপনার খাজনা দেওয়ার ইচ্ছা নেই। আপনি ঠিক করেছেন নবাব বাহাদুর, আপনি খাজনা মাফ করবেন না। প্রহরী, মন্ত্রীকে কারারুদ্ধ করো। কেন কেন নবাব বাহাদুর? তুমি গোপালকে মাপতে গিয়েছিলে, গোপাল তোমাকে মেপে খাজনা মাফ করে কৃষ্ণনগর চলে গেছে। তোমার মতন বেঈমানকে বাইরে রাখা ঠিক নয়। এই প্রহরী, নিয়ে যাও কারাগারে। আমাকে আমাকে বাঁচান, বাঁচান। আমার কাছে বেঈমানের কোনো ক্ষমা নেই।
কৃষ্ণচন্দ্র, গোপাল না গেলে আমি জানতেই পারতাম না যে তুমি এইরকম একটা বিপদের মধ্যে আছো। তোমার মন্ত্রী একটা ষড়যন্ত্রী, ও তোমার বদনাম করার জন্য মুর্শিদাবাদে গিয়েছিল। আমি ওকে আমার কারাগারে বন্দি করেছি। ঠিক ঠিক করেছেন নবাব বাহাদুর। দেখেছেন নবাব বাহাদুর, আমাদের রাজ্য কিরকম মাটির প্রদীপের আলোয় সেজে উঠেছে। এই সব মাটির প্রদীপ এই এরা বানিয়েছে। বাবা, তোমাদের মাটির কাজের নাম তো জগৎ জুড়ে আছে। আমি তোমাদের এই প্রদীপ মুর্শিদাবাদে নিয়ে যাব। ওখানকার মানুষও তোমাদের এই প্রদীপ নিয়ে তাদের উৎসব সাজিয়ে তুলবে। দ্বীপের আলোয় দীপাবলি। আজ না হয় আমরা আতশবাজি পোড়ালাম না? ঠিক বলেছ গোপাল। দেখুন দেখুন নবাব বাহাদুর, দ্বীপের আলোয় আমাদের রাজ্য কিরকম মায়াময় লাগছে। চলুন মহারাজ, পুজো সম্পূর্ণ হয়েছে, এখন ভোগ বিতরণ হবে। হ্যাঁ, আর তার সাথে আমার প্রজাদের নতুন জামা কাপড় দেওয়া হবে। আর এই দান সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের নবাব বাহাদুরের জন্য। নবাব বাহাদুরের জয়। সাথে জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। জয় মা কালীর জয়। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।